টিউশনি করাতে সে নিজের প্রাক্তন প্রেমিককে দেখে এক মুহূর্তের জন্য যেন জমে গিয়েছে আরো। এত বছর পর আবার নিজের অতীত যে এভাবে ওর সামনে এসে দাঁড়াবে, সেটা ওর কল্পনার বাহিরে ছিল। সপ্তাহখানেক আগে এই টিউশনিটা পেয়েছিল সে। তবে এটা যে নাহিয়ানদের বাসা, সেটা সে জানত না। তবে নাহিয়ানের দৃষ্টি দেখে মনে হচ্ছে যে সে আরুকে চিনতে পারেনি। চিনবেই বা কি করে? আরুর পরনে বোরকা, হাতে পায়ে মোজা, শুধু চোখ দুটো বাহিরে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরু। হঠাৎ করে সেই চেনা কণ্ঠস্বরে কেঁপে উঠল আরু। জি বলুন, কাকে চান? ওর কথা শুনে যেন নিজেকে আর আটকে রাখতে পারছে না। প্রচণ্ড কান্না পাচ্ছে। কাঁপা কাঁপা গলায় জবাব দিল, ফারিহা আছে। আপনি কে? আমি ওর টিচার। ও, আপনি ওর নতুন টিচার? ওরা তো বাসায় নেই। ভাইয়ার কোনো এক বন্ধুর বাড়িতে গেছে। তবে আপনি আসুন, ভেতরে আসুন। আমি ফোন করে জানাচ্ছি ওদের। না না, আমার আরও টিউশনিতে যেতে হবে। ও আসলে বলবেন কাল যেন সঠিক সময়ে রেডি হয়ে থাকে। বলে কোনো মতে পিছনে ফিরল আরও। নাহিয়ানের সামনে থাকতে চাচ্ছে না আর আরও। তা না হলে আবার নতুন করে ওর প্রতি দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু আর এত বছর পর সে চায় না আহিনের প্রতি দুর্বল হতে। আর চায় না আবার কোনো কষ্ট পেতে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়েছে। আর পারবে না একই রকম কষ্ট বারবার পেতে। দ্রুত পা চালিয়ে চলে এলো সেখান থেকে। নাহিয়ান দাঁড়িয়ে পিছন দেখতে লাগলো আরুকে। খুব চেনা লাগছে মেয়েটাকে। চোখ দুটো ভীষণ চেনা ওর। আরু? না না, আরও কি করে হবে? ধুর, আমি কি সব ভাবছি? ও এতদিনে নিশ্চয়ই বিয়ে করে সুখে আছে। আমিও কি সব যে ভাবছি? বলে দরজা আটকে ভেতরে চলে গেল। আখির আজ কোনো কিছুতেই মন বসছিল না। খুব অস্থির লাগছিল। সে নাহিয়ানের বাসায় টিউশন করায়। আর সেটা ওর ভাতিজিকে ভাবতেই নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে ওর। এটা নাহিয়ানের বাসা থেকে আগে জানলে আমি এই টিউশনিটা কখনোই নিতাম না। কিন্তু নাহিয়ানকেই তো এই কয়েকদিনে একবারের জন্য দেখিনি। আর না ওর মাকে। নাহিয়ানের মাকে আগে থেকেই চিনত আরও। যদি ওর মাকেও দেখত, তাহলে সে এরকম ভুল করত না। তাড়াতাড়ি বাকি টিউশনগুলো শেষ করে বাড়ির দিকে রওনা দিল। মাথায় এখন শুধু একটাই কথা ঘুরছে যে ও নাহিয়ানের বাসায় টিউশনি করায়। রাস্তায় হাঁটতে হাঁটতে ওর চোখের সামনে ভেসে উঠল 5 বছর আগের সেই পুরনো স্মৃতি। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে সানজিদাকে দাঁড়িয়ে থাকতে দেখে রিকশা থেকে নেমে দৌড়ে আসছিল আরও। কারণ সানজিদা গত 1 ঘন্টা যাবৎ সেখানে দাঁড়িয়ে আরুর জন্য অপেক্ষা করছে। তাই কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় লাগিয়েছিল সে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই একটা মেয়ে এসে ওর বোরখা টেনে ধরে বলল, আপু আপু, একটা ফুল নিবেন? মেয়েটার কথা শুনে পিছন পেরিয়ে তাকিয়ে দেখে বছর ছয়েক একটা মেয়ে, জীর্ণশীর্ণ পোশাক, উস্কো খুস্কো চুল, মুখে দারিদ্র্যের ছাপ। এরপরও প্রাণোচ্ছল হাসি নিয়ে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে মায়া লাগলো আরুর। ও বাচ্চাটার সামনে বসে ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, নাম কি তোমার? আমার নাম পুষ্প। বাহ, অনেক সুন্দর নাম। আপু, একটা ফুল নিবেন? কত করে ফুল? একটা 10 টাকা। আচ্ছা, আমাকে 5টা দাও। এই বলে ও ব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, তুমি এত চমৎকারভাবে কথা বলো। কোন ক্লাসে পড়ো? আমি স্কুলে যাই না। একটা ভাইয়া এসে প্রতিদিন রাতে আমাদের বস্তিতে সব বাচ্চাদের পড়া শেখায়। তাই নাকি? তোমার বাসায় কে কে আছে? মা, ছোট ভাই আর আমি। ও, বলে বাচ্চাটার হাতে 100 টাকার নোট গজে দিয়ে ফুলগুলো নিয়ে হেলে তুলে সানজিদার দিকে পা বাড়ালো আরো। উদ্দেশ্য সানজিদাকে আরো বিরক্ত করা। তখন পিছন থেকে বাচ্চাটা বাকি টাকা ফেরত দিতে ডাকলে টাকাটা রেখে দিতে বলে সামনে ঘুরে হাঁটা দিবে। এমন সময় ধাক্কা খেয়ে ফুল সমেত রাস্তায় পড়ে গেল আরো। নিচে পড়ে হাতের কোনোই চেপে ধরে ওপরে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে। সানজিদা ছাড়া অন্য কারোর সাথে তর্ক করাটা আরুর পছন্দ নয়। তাই ধীরে ধীরে 5টা ফুল তুলে নিয়ে দাঁড়িয়ে ছেলেটাকে সরি বলে সানজিদার কাছে এলো। ততক্ষণে সানজিদা আরুর কাছাকাছি চলে এসেছে। সে কিছু বলতে যাবে, তার আগে আরও কিনে ফুচকার দোকানের দিকে পা বাড়ালো। আর ছেলেটা যেন অবাক দর্শক হয়ে আরুর কাণ্ড দেখছে। আরুর কাজে সানজিদা ওকে বেশ বকাঝকা করল বটে, কিন্তু আরও ওকে বুঝিয়ে সুঝিয়ে মাথা ঠান্ডা করালো। এরপর ফুচকা খেয়ে সারাদিন ঘোরাঘুরি করে বাসায় ফিরল তারা। কাল থেকে ওদের ভার্সিটি জীবন শুরু। তাই দুই বেষ্টু মিলে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বেরিয়েছিল। প্রথম দিন আজ তাই ক্লাস তেমন হচ্ছে না। দুটো ক্লাসের পর বেরিয়ে এসে দুজনে মিলে ভার্সিটির ক্যাম্পাস ঘুরে দেখছিল। তখন কেউ ওদের এই যে কালো বোরকা আর চাশমিশ বলে ডাক দিল। আশেপাশে তাকিয়ে কয়েকটা ছেলে মেয়েকে দেখে বুঝতে পারল যে এরাই ডেকেছিল। সানজিদা একটু বদরাগী মেয়ে, সে বুঝে গিয়েছিল এরা যে নির্ঘাত কোনো র‍্যাগ দিতে ডেকেছে। তাই বলল, শোনো আরো, এদের থেকে দূরে থাকাই ভালো। ক্লাসে চল, না হলে এরা আমাদের হাল বেহাল করে দেবে। বলে আরোর হাত টানতে টানতে ক্লাসের দিকে নিয়ে যেতে লাগলো। কিন্তু তার আগে সেই দলের একজন এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, ডাকছি যে কথা কি কানে যাচ্ছে না নাকি? ও আমাদের ডাকছেন? আসলে আমাদের দুজনের কারোর নাম কালো বোরকা বা চাশমিশ না, তাই বুঝতে পারিনি। বাহ, আজ কলেজে প্রথম দিন আর এত অ্যাটিটিউড। গুড, ভেরি গুড। সানজিদার কথায় আরও বেশ ভয় পেয়ে গেল।
তাই পাশ থেকে সানজিদার মাথায় ঠুসি মেরে বলল, এই কি করছিস, চুপ কর। আরুকে ফিসফিস করতে দেখে ছেলেটা বলল, এই কি ফিসফিস করছো? না ভাইয়া, কিছু না। আসলে সরি, আমরা বুঝতে পারিনি আমাদের ডাকছেন। বলে সানজিদার হাত টেনে নিতে গেলে সে আরুর হাত ছেড়ে দিয়ে বলল, এই তুই একদম চুপ করে থাকবি। এদের কথাবার্তার সময়ই ছেলেটার দলের বাকিরা সেখানে উপস্থিত হলো। আর ছেলেটা রেগে জোরে সানজিদাকে ধমক দিয়ে চুপ করতে বলল, যার ফলে আরু আর সানজিদা ভয়ে কেঁপে উঠল। দুজনের হার্টবিট যেন দ্বিগুণ হয়ে গেল ভয়ে। তোমাদের ভালোর জন্যই ডেকেছিলাম, কিন্তু তোমরা ভালোর যোগ্য না। এই মেয়েটা ভালো। তুমি যদি ওর সাথে চলে যেতে, তাহলে হয়তো আমি কিছুই করতাম না। কিন্তু এখন তোমাকে ছাড়ছি না। ভাইয়া প্লিজ, সরি বলছি তো। আর আপনি আমাকে যা বলার বলুন। ওকে ছেড়ে দিন, ও খুব ভালো মেয়ে। ভয়ে কাঁপতে কাঁপতে সানজিদা কথাটা বললে ছেলেটা বাঁকা হেসে আরুর দিকে তাকিয়ে বলল, বাহ, এতক্ষণ সিংহের মতো গর্জন করেছিলে, আর এখন ভেজা বেড়াল হয়ে গেলে। আর বেশ আইডিয়া দিলে তো। মনে তো হচ্ছে দুজনে বেশ ভালো বন্ধু। তাহলে একেই শাস্তিটা দেই, কি বলো? তাহলে ওর শাস্তি পাবে, ও অনুতপ্ত হবে। ছেলেটার কথা ওর বন্ধুরা সহ আরও আর সানজিদাও যেন অবাক চোখে তাকালো। এরপর ওর বন্ধুদের মাঝে একজন বলে উঠল, মেহেদি, কি বলছিস এসব? পাগল হয়ে গিয়েছিস? র‍্যাগ দিবি তুই? নাহি জানতে পারলে আজ তো গিলে খাবে। আর তাছাড়া ওই মেয়েটার তো কোনো দোষ নেই। যার দোষ তাকে শাস্তি দে, সেটা পরে দেখা যাবে। এই মেয়ে আমাকে অ্যাটিটিউড দেখায়, এত সাহস। একে তো ছাড় দিব না আমি কোনো মতেই। আর একে শাস্তি দিলেও শুধু শাস্তি পাবে, বুঝলি? বলে আরুর দিকে তাকিয়ে বলল, শোনো মেয়ে, মাঠে গিয়ে যাকে দেখবে পিঙ্ক কালার শার্ট বা টি শার্ট পরা, তাকে গিয়ে প্রপোজ করবে। আরও সাধারণত শান্তশিষ্ট মেয়ে, কিন্তু রেগে গেলে পুরো রণচণ্ডী। এখন এই মেহেদি নামের ছেলেটার কথা শুনে যে প্রচণ্ড রকমে রেগে গেছে, চোখ দুটো লাল হয়ে আছে। রেগে গিয়ে ছেলেটাকে বলল, অনেক অসভ্য দেখেছি আমি আমার জীবনে, কিন্তু আপনার মতো অসভ্য আমি প্রথম দেখছি। মেয়েদের সম্মান দিতে শেখেননি? কি করে পারলেন আপনি আমাকে এই কথাটা বলতে? আর আমার ফ্রেন্ড যা বলেছে, এর জন্য আমি আপনাকে সরি বলেছি। আর আপনি কি করে ভাবলেন যে আমি আপনার কথা মতো কাজ করব? মেয়েদের সম্মান দিতে শিখুন। আপনি সিনিয়র বলে এই নয় যে আপনার কথা মতো চলতে হবে। ফার্দার কাউকে এরকম আজে বাজে টাস্ক দেওয়ার আগে কমপক্ষে 1000বার ভাববেন। সবাইকে নিজের মতো সেমলেস ভাববেন না। আরুর কথার মাঝেই সেখানে আরেকটা ছেলে এসে উপস্থিত হলো। ওকে দেখে বাকি ফ্রেন্ডরা নাহি বলতে বলতে সেদিকে গেল। আর নাহিয়ানকে দেখে আরও বেশ অবাক হলো। এটা কালকে সেই ছেলেটা যার সাথে আরও ধাক্কা খেয়েছিল। নাহিয়ানও হয়তো চিনতে পেরেছে, তাই ও ওদের সামনে এসে কিছু বলতে যাবে। তার আগে আরও তেরে নাহিয়ানের সামনে এসে বলল, ফ্রেন্ডের হয়ে সাফাই গায়ে আসবেন না। ফ্রেন্ডের সাফায় না গিয়ে ফ্রেন্ডকে মেয়েদের সম্মান দিতে শেখান। বলে আরও সানজিদার হাত টেনে সেখান থেকে চলে গেল। আর নাহিয়ান বাকিদের থেকে সবটা শুনে রেগে মেহেদিকে বকাঝকা করল। পুরো ক্যাম্পাস খুঁজেও আরকে খুঁজে পাওয়া গেল না। হয়তো সে চলে গিয়েছে। তাই নাহিয়ান মেহেদিকে রাগ দেখিয়ে পরের দিন সরি বলতে চলে গেল। কলেজে প্রবেশ করতেই কোথা থেকে যেন মেহেদি বিদ্যুৎ গতিতে আরুর সামনে এসে দাঁড়ালো। এভাবে হঠাৎ সামনে আসায় ভয় পেয়ে দুকদম পিছিয়ে গেল আরও। এরপর আবার কালকের কথা মনে পড়তেই মেহেদিকে উপেক্ষা করে চলে যেতে নিলে পিছন থেকে কেউ হাত টেনে ধরল। মেহেদি ধরেছে ভেবে রেগে পিছন ফিরে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, তখন দেখে নাহিয়ান ওর হাত ধরে আছে। আপনি? আমি। আসলে কাল আমার বন্ধু যা করেছে, তার জন্যেও তোমাকে সরি বলতে এসেছে। ও, আর আপনি কি তার হয়ে সাফাই গাইতে এসেছেন? না, তেমন কিছু না। আমিও কাল ওকে রাগ দেখিয়েছি, সরি বলতে বলেছি। কিন্তু তুমি তো রাগ দেখিয়ে চলে গেলে, তাই আমিও এলাম তোমাকে সরি বলতে। এতক্ষণ নাহিয়ান আরুর হাত ধরেই ছিল। আরও এটা খেয়াল করে হাত ছাড়াবার জন্য হাত টানতে লাগলো। এরপর নাহিয়ান হাত ছেড়ে দিল। এরপর আরও আর কথা না বাড়িয়ে ইটস ওকে বলে চলে গেল। নাহিয়ান ফুটবল খেলার জন্য কলেজে ফেমাস ছিল। দারুণ ফুটবল খেলত। কলেজে ফুটবল ম্যাচ ছিল, তাই দুটো ক্লাসের পর ছুটি দিয়ে দিয়েছে কলেজ। আরও বাসায় ফিরবে, কিন্তু সানজিদা হোস্টেলে থাকে বিধায় সে বলছে থেকে যেতে। কারণ তার রুমমেটরা ফিরতে লেট আছে, আর এখন গেলে তাকে একা থাকতে হবে। না করেও থেকে গেল আরও। হিজাবের একটা পিন মাথায় গেঁথে গেছে প্রায়। সেটা ঠিক করতে সানজিদাকে নিয়ে কম রুমে গেল আরও। কারণ কমন রুম এখন ফাঁকা ছিল, সবাই নিচে। হিজাব আবার দ্বিতীয়বার পরা প্রায় কমপ্লিট, শুধু নেকাব বাঁধার বাকি আছে। তখন কিছুর একটা শব্দ শুনে পিছন ফিরে দেখে সানজিদা পাশে নেই। শব্দটা কোথায় থেকে এসেছে তা খুঁজতে খুঁজতে দরজার কাছে আসতে একটা ধাক্কা খেল। মাথার হাত দিয়ে সামনে তাকাতে দেখল নাহিয়ান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে তাকানোর কোনো কারণ খুঁজে পেল না আরও। কিন্তু হঠাৎ যখন মনে পড়ল সে নেকাব বাঁধেনি, তখন তাড়াতাড়ি আহিয়ানের দৃষ্টির আড়ালে চলে গেল। কমন রুমের দরজা লক করে তাড়াতাড়ি আয়নার সামনে ফিরে এসে নেকাব বেঁধে ব্যাগ নিয়ে এসে দরজা খুলে দাঁড়ালো। নাহিয়ান তখন কমন রুম থেকে কিছুটা দূরে মেহেদিদের সাথে দাঁড়িয়ে আছে, তবে তার দৃষ্টি আরুর দিকে। আরও কিছুটা অস্বস্তি বোধ হচ্ছিল।
কিন্তু সানজিদা খুঁজবে ভেবে সেখানে দাঁড়িয়ে আছে। এরপর সানজিদা এলে সে সানজিদাকে বলে বাসায় চলে গেল। সানজিদা জোর করলে কোনো লাভ হলো না। পরের দিন কলেজে এসে দেখল কলেজে সেলিব্রেশন চলছে। নাহিয়ানরা গত ম্যাচটা জিতেছে সেই উপলক্ষে। ক্লাসে গিয়ে দেখে ক্লাস পুরো ফাঁকা। সে গিয়ে নিজের সিটে বসল। মাথা নিচু করে বই বের করে নিজের পড়ায় মনোযোগ দিয়েছে। হঠাৎ বইয়ে হলুদ গোলাপ পড়ল। মাথা তুলে দেখে নাহিয়ান দাঁড়িয়ে আছে, কিউট একটা হাসি দিয়ে। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। এরপর জিজ্ঞেস করল, জি কিছু বলবেন? আরুর কথার অপেক্ষায় যেন ছিল সে। আরু কথাটা বলা মাত্রই সামনে ব্রেঞ্চে বসে আবার আগের মতো হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস। এবার আরও অবাক হয়ে বলল, ফ্রেন্ডস? চিনেন না, জানেন না, হঠাৎ আপনি এসে বলবেন ফ্রেন্ডস, আর আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করে নেব? ইম্পসিবল। দেখুন, আমার পড়া আছে, আপনি এখন আসুন। ও, এই ব্যাপার, চিনি না তো কি হয়েছে? পরিচিত হতে কতক্ষণ? আমি নাহিয়ান আহমেদ, এমবিএ করছি। বাবা রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট, মা হাউসওয়াইফ। বড় ভাই আছেন একজন, ভাইয়া আর্মিতে আছেন। আর হয়েছে, আপনাকে আর বায়োডাটা দিতে বলিনি। দেখুন, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবো না। এখন আপনি আসতে পারেন। হোয়াট? আসতে পারেন মানে? অপরিচিত কারোর সাথে ফ্রেন্ডশিপ করো না। এখন পরিচিত হতে চাইছি সেটাও দিচ্ছ না। সত্যি করে বলো তো, কাহিনী কি? মানে? কিসের কাহিনী? কোনো কাহিনী নেই। আমার পড়া আছে। মানে? তুমি কি কালকের জন্যে আমার সাথে এরকম বিহেভ করছো? দেখো, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর আমি প্রথম দিন থেকেই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি। কিন্তু মেহেদি, ডাফারটার জন্য তুমি প্রথম দিন হার্ট হয়েছিলে। আর এরপর আমিও ব্যস্ত ছিলাম, তাই আর তেমনভাবে কথা বলা হয়ে ওঠেনি। আজ ফ্রি, তাই কথা বলতে এলাম। আপনি আসুন প্লিজ। কেউ এভাবে আপনাকে আর আমাকে এখানে দেখলে খারাপ ভাববে। আপনার কিছু হবে না, সবাই আমাকে খারাপ বলবে। প্লিজ, এই ব্যাপারে পরে কথা বলবেন প্লিজ। নাহিয়ানা হয়তো বুঝতে পেরেছে, তাই সে কথা না বলে উঠে দাঁড়িয়ে আরুর কলম নিয়ে ওর খাতায় নাম্বার লিখে দিয়ে চলে গেল। এরপর পিছন ফিরে বলল, আজ ক্লাস হবে না। তুমি এখানে একা বসে থেকো না, বাসায় চলে যাও। আর কাল ফ্রাইডে। প্লিজ, যদি আমার উপরে সামান্য ট্রাস্ট থাকে তো ফোন দিও। ফোনে কথা বললে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। আহিয়ান চলে গেলে আরও সেদিকে তাকিয়ে আছে। এরপর ব্যাগ গুছিয়ে চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বাবার কাছে গেল। আর ওর বাবা রেলওয়েতে চাকরি করেন। বাবার ঘরে গিয়ে দেখে বাবা নেই, তাই আবার ফিরে এসে নিজের রুমে গেল। জোহরের আজান পড়লে নামাজ পড়ে খেয়ে এসে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বই নিয়ে বসে খাতাটা খুলে নাহিয়ানের নাম্বার চোখে পড়তে বেশ কিছুক্ষণ নাম্বারটার দিকে তাকিয়ে থাকল। কি করবে বুঝতে পারছে না। এরপর নাম্বারটা ফোনে তুলে নিল। ডায়াল করতে গিয়ে আবার কেটে দিল। শুক্রবার রাতে দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় চলে গেল আরও ফোন নিয়ে। নাহিয়ানকে কালকের জন্য ধন্যবাদ জানানো উচিত। তাই নাহিয়ানের নাম্বার বের করে হ্যানা করতে করতে কল দিয়ে দিল। ডায়াল হচ্ছিল। দুইবার বেজে উঠতে ওপাশ থেকে কল কেটে দিল। তাই আরও ফোন রেখে গিয়ে ঘুমিয়ে পড়ল। ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল আরুর। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখে নাহিয়ানের নাম্বার থেকে কল এসেছে। ফোন রিসিভ করে সালাম দিতেই অপর পাশ থেকে সালামের জবাব দিয়ে কেমন আছে জিজ্ঞেস করল নাহিয়ান। আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কি করে বুঝলেন যে এটা আমি? মনে হলো এটা তোমার নাম্বার। আর দেখো, মনের কথা শুনলাম আর সেটা মিলে গেল। তো কি করছিলে এতক্ষণ? তুমি ফোন দেওয়ার 5 মিনিট পর ট্রাই করলাম, রিসিভ করলে না আর। ও, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। সরি, তোমার ঘুম ভাঙালাম। আচ্ছা, তুমি ঘুমাও তাহলে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বলে ফোন কেটে দিল আরও। ওর যেন দম বন্ধ হয়ে আসছিল এতক্ষণ। একটা ছেলের সাথে এভাবে এতক্ষণে প্রথম কথা বলেছে, তাই বেশ আনিজি লাগছিল। ফোন রেখে আবার ঘুমিয়ে পড়ল। আজ সানজিদা আসেনি, একা ক্লাস করছিল। তখন একটা নতুন মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটার নাম তিথি। মেয়েটা বেশ ভালো। দুজনের বেশ ভালোই জমেছে। ক্লাস শেষে লাইব্রেরির দিকে পা বাড়ালো আরও আর তিথি। লাইব্রেরিতে বই পড়ছিল। এমন সময় নাহিয়ানের মেসেজ, তাড়াতাড়ি কলেজের বাইরে কফি শপে এসো। এমন মেসেজে কিছুটা থতমত খেলো আরু। সেটা কিছুতেই সম্ভব নয়। কফি শপে গিয়ে কারোর সাথে বসে কথা বলছে, এই খবরটা যদি ওর বাসায় কোনোভাবে পৌঁছে যায়, তাহলে ওর বড় ভাই আয়ান আর আস্ত রাখবে না। ওর বাবা যদিও খুব ভালোবাসে আর বিশ্বাস করে, কিন্তু তিনিও আয়ানের রাগকে খুব ভয় পায়। তাই নাহিয়ানকে মেসেজে দিতে পারবে না বলে আবার বই পড়ায় মনোযোগ দিল। নামাজ পড়ে পড়াশোনায় ব্যস্ত সময় পার করছে আরও। এই সময় আয়ান এলো আরুর রুমে। আয়ান সচরাচর আরুর রুমে আসে না, তাই আয়ানকে দেখে বেশ অবাক হলো আরু। পড়া ছেড়ে আয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, ভাইয়া কিছু বলবে? কিছু বলতে হলে কি তোর রুমে আসতে হবে নাকি? এছাড়া কি তোর রুমে আসা নিষেধ নাকি আমার? না না, সেটা না। তুমি তো আমার রুমে তেমন আসো না, তাই জিজ্ঞেস করলাম। বুঝেছি। আসলে এলাম তোর সাথে একটু গল্প করতে।
বলে আরুর বিছানায় বসে পড়ল। আরুর বড় ভাই আয়ান আশরাফ মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে। 1 মাসের মতো জয়েন হয়েছে। আয়ানকে এভাবে দেখে বেশ খুশি হলো আরও। ভাইয়ের সাথে নির্ভয়ে কথা বলার খুব ইচ্ছে করে, কিন্তু ভয়ে পারে না। আজ সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাচ্ছে না, তাই ঝটপট বই খাতা গুছিয়ে রেখে চেয়ার টেনে ভাইয়ের সামনে বসল। চোখে মুখে খুশির ঝিলিক। আরও তোর পড়াশোনা কেমন চলছে? নতুন কলেজের পরিবেশ কেমন লাগছে? ভালো ভাইয়া। আমার নতুন একটা বন্ধু এসে, নাম তিথি, খুব ভালো মেয়ে। আজ দুজনে বেশ আড্ডা দিয়েছি। আয়ান আরুর বাচ্চামিতে বেশ অবাক হলো। একটা বাচ্চা যেমন প্রথম দিন স্কুল থেকে ফিরে বাসার সকলকে বলে যে স্কুলে কি হয়েছে না হয়েছে, এই মেয়ে ঠিক প্রথম স্কুলে যাওয়ার মতো গল্প বলছে যে ওর একটা ফ্রেন্ড হয়েছে। আরুর বাচ্চামিতে আয়ান হেসে আরুকে বলল, তাই নাকি? তাই একদিন তোর বন্ধুকে বাসায় নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। ভাইয়া জানো, কলেজে প্রথম দিন সানজিদার ভুলের জন্যে আমাকে একটা সিনিয়র ভাইয়ার র্যাক দিতে চেয়েছিল। যত সব আজে বাজে কথা বলেছিল, যে যাকে দেখব পিঙ্ক কালার শার্ট বা টি শার্ট পরা তাকে নাকি প্রপোজ করতে হবে। আয়ান এই কথা শুনে বেশ রেগে গেল। সে রেগে গিয়ে বলল, কি? কার এত বড় সাহস? তুই চিনবি তো তাকে, তাই না? কাল আমি তোকে কলেজে নিয়ে যাব। এরপর যে এই কথাটা বলেছে তাকে দেখিয়ে দিবি। আমিও কি উচিত শিক্ষা দিব? আরে ভাইয়া, আমার পুরো কথাটা তো শুনবে। আগেই কমিটমেন্ট করবে না একদম বলে দিচ্ছি। আচ্ছা বল। আমিও বলেছি যে অনেক অসভ্য দেখেছি আমি আমার জীবনে, কিন্তু আপনার মতো অসভ্য আমি প্রথম দেখছি। মেয়েদের সম্মান দিতে শেখেননি? কি করে পারলেন আপনি আমাকে এই কথাটা বলতে? আর আমার ফ্রেন্ড যা বলেছে, এর জন্য আমি আপনাকে সরি বলেছি। আর আপনি কি করে ভাবলেন যে আমি আপনার কথা মতো কাজ করব? মেয়েদের সম্মান দিতে শিখুন। আপনি সিনিয়র বলে এই নয় যে আপনার কথা মতো চলতে হবে। ফার্দার কাউকে এরকম আজে বাজে ট্যাক্স দেওয়ার আগে কমপক্ষে 1000 বার ভাববেন। সবাইকে নিজের মতো সেমলেস ভাববেন না। তারপর সেখান থেকে চলে এসেছি। আর তখন পিছনে শুনেছি যে ওনার একটা ফ্রেন্ড ওনাকে বকাঝকা করেছে। এরপর পরের দিন কলেজে ঢুকতে এসে সরি বলেছেন। তারপর থেকে আর আমাকে কিছু বলেনি। বাহ, আমার বন্ধু দেখি পুরো ঝাঁসি কি রানী। আয়নের কথায় আরও বেশ পাট নিয়ে সামনে চুলগুলো পিছনে দিয়ে বলল, হুম, দেখতে হবে না কার বোন। বলে দুই ভাই বোনে মিলে হাসতে লাগলো। আয়ান আজ ভাই বোনের এত মধুর সম্পর্কের মর্ম বুঝতে পারল। সে এতদিনে মিথ্যে মোহে পড়ে এইসব থেকে দূরে ছিল। জীবনের সুন্দর মুহূর্তগুলো থেকে দূরে ছিল। ভাবতেই মনের কোণে এক পশলা মেঘ জমে গেল। এরপর ওদের মা রাতের খাবার খেতে ডাকলে আরও খেতে চলে গেল, আর পিছু পিছু আয়ান। খাবার খেয়ে সে নিজের টেবিলে গিফট বক্স দেখে বেশ অবাক হলো আরও। বক্সের নিচে একটা চিরকুট, তাতে লেখা, আজ আমি আমার প্রথম স্যালারি পেয়েছি। সেটা দিয়েই তোর জন্য এই গিফটটা নিয়েছি। তোকে কি করে দেব বুঝতে পারছিলাম না, তাই এই ব্যবস্থা। সরি বোন, আমি একটা ভুলের জন্য তোকে এতদিন আমার থেকে দূরে রেখেছিলাম। তোর সাথে ভালোভাবে কথা বলতাম না, কিন্তু বিশ্বাস কর, তোকে আমি খুব ভালোবাসি। পারলে ক্ষমা করে দিস তোর এই ভাইকে। চিঠিটা পড়ে একটু খারাপ লাগলো যে ওর ভাইয়ের সাথে ওর সম্পর্কটা আর 10টা ভাই বোনের মতো না। বছর তিনেক আগে ওরা বেশ স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে আয়ান কেমন যেন দূরে দূরে থাকতে শুরু করে দেয়। আরও এটা বুঝতে পেরেও কিছু বলেনি। ভেবেছে ভাইয়ের হয়তো পড়াশোনার চাপ। কিন্তু একদিন আয়নের ঘর গোছাতে গিয়ে দেখে আয়নের জানালা পাশে সিগারেটের ফিল্টার পড়ে আছে। সেটা দেখে বেশ অবাক, কারণ ওর জানা মতে আয়নের কোনো বাজে নেশা ছিল না। আরও কিছু না ভেবে ফিল্টারটা ওর মাকে দেখায়, যার ফলে আয়নের সাথে ওর মা রাগারাগি করে। আর আয়ান সেখান থেকে বেরিয়ে এসে সোজা আরও রুমে গিয়ে আরুকে থাপ্পড় মেরে বলে, হয়েছে শান্তি? এটাই তো চাস, তুই যাতে আমাকে বাসার সকলে খারাপ ভাবুক? হয়েছে সেটা তো, তাই না? আরুর কথার আগামাথা কিছু বুঝতে না পেরে গালে হাত দিয়ে সলস চোখে আয়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বলছো এসব তুমি ভাইয়া? আমি আবার কি করলাম? এখন একদম ন্যাকা শাস্তি আসবি না আরু। আর একটা কথা তোকে আজ আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজকের পর থেকে তুই আমার সাথে কথা বলতে আসবি না। আর আমার রুমে যেন তোর ছায়াও না পড়ে। বলে গটগট করে চলে যায় আয়ান। আর আরও আয়নের কথায় বেশ আঘাত পেল। যেখানে বাবা মা আজ অব্দি ওর গায়ে হাত তুলিনি, সেখানে ভাইয়ের হাতে মার খেয়ে বেশ অভিমান হলো ওর। সেদিনের পর থেকে আয়নের রুমের ধারে কাছেও যায় না ও। কিন্তু নানাভাবে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। চিঠি পড়ে খারাপ লাগলেও ভাই গিফট করেছে ভেবে খুশিতে লাফিয়ে উঠে গিফট খুলে দেখে ভেতরে অনেকগুলো চকলেট আর একটা ফোন। আরোর আগের ফোনটা বাটন ছিল। নতুন ফোন পেয়ে ওর খুশি কে দেখে বাড়ির সকলকে দেখিয়ে বেড়াচ্ছিল। ফোনে সিম ভরানোর জন্যে আগের ফোন হাতে নিতেই চমকে ওঠে আরও। অনেকগুলো মিসড করার মেসেজ এসেছে। তাড়াতাড়ি ওপেন করে দেখে সব নাহিনের মেসেজ আর ফোন। তুমি কি আমার উপর রেগে আছো? সরি প্লিজ। কথা বলছো না কেন? সরি বললাম তো। প্লিজ একটাবার ফোন রিসিভ করো, আমার টেনশন হচ্ছে। সরি সরি। এরকম আরও অনেক মেসেজ। নতুন ফোন নিয়ে মাতামাতি রেখে ফোন চার্জে দিয়ে
দরজা আটকে বারান্দায় চলে গেল। এরপর নাহিয়ানের নাম্বারে ডায়াল করতেই সাথে সাথে ফোন রিসিভ করলো সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, তুমি আমার উপর রেগে থেকো না প্লিজ। আমি বুঝতে পারিনি যে তুমি রেগে যাবে। আমি কখনো তোমাকে আমি কোথাও দেখা করতে বলবো না। কথা বলা বন্ধ করো না প্লিজ। নাহিয়ানের কথায় বিস্ময়ের সাথে জবাব দিল আরও, কি বলছেন এসব আপনি? আমি রাগ করিনি। আসলে আজ ভাইয়ার সাথে আড্ডা দিলাম অনেকদিন পর, তাই ফোন হাতে নিনি। আর খাওয়া শেষে ফোন নিতে এসে দেখি একটা গিফট বক্স। ভাইয়া গিফট দিয়েছে। খুলে দেখি নতুন ফোন, তাই একটু এক্সাইটেড ছিলাম। এই ফোনের কথা ভুলে গিয়েছিলাম। রেগে নেই তো তুমি আমার উপরে? না। আর আপনি এত হাইপার হয়ে যাচ্ছিলেন কেন? আমি তো অবাক পুরো। আরুর প্রশ্নে বেশ লজ্জা পেল নাহিয়ান। তাই কথা ঘোরানোর চেষ্টা করল। আচ্ছা, তোমার নামটা, তোমার পরিচয়টা কিন্তু আমি এখনো জানি না। ও সরি। হাই, আমি আরুষা বিনতে আশরাফ। বাবার নাম আশরাফ রহমান। বাবা রেলওয়েতে আছেন। মায়ের নাম রাশেদা বেগম। মা গৃহিণী। বড় ভাই আছে একটা, নাম আয়ান বিন আশরাফ। আরুষা, নাইস নেম। আর কোনো নাম নেই? আমার নাম বলতে সবাই আরু বলেই ডাকে। দ্যাটস গ্রেট। আরো, কাল কলেজে নবীনবরণ অনুষ্ঠান, আসবে না? না, এসব ফাংশনে যেতে ভালো লাগে না। আরে এসো প্লিজ, দেখো ভালো লাগবে। এরপর নাহিয়ানের বেশ জোরাজুরিতে আরও রাজি হলো যেতে। শুধু নাহিয়ানের জোরাজুরি বলে ভুল হবে। বিকেলের দিকে সানজিদাও ফোন করে অনেকক্ষণ বলেছে যেতে, তাই ভাবলো গেলে ভালোই হয়। তাই রাজি হয়েছে। তবে বাদশালও শাড়ি পরে যাওয়ার কথা। নাহিয়ান বলেছে শাড়ি পরে যেতে। সানজিদাও বলেছে সে নাকি শাড়ি পরে যাবে। আরও নাহিয়ানকে না করলেও কথা শুনল না সে। বলল শাড়ির সাথে হিজাব পরতে, তারপরও শাড়ি পরতে। অগত্যা কি আর করার, অবশেষে রাজি হলো। এরপর বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে কখন যে বাসায় ফিরে এসেছে আরও বুঝতে পারেনি। হঠাৎ মায়ের আওয়াজে ঘোর কেটে গেল। লক্ষ্য করল সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর ওর মা দরজায় দাঁড়িয়ে আছে। মাকে পাশ কাটিয়ে বাসায় ঢুকতেই মায়ের প্রশ্ন শুরু হয়ে গেল। কি রে, কি এত ভাবছিস? এসে থেকে দেখছি অন্যমনস্ক হয়ে আছিস। জানিস, তোকে আমি প্রায় 10 মিনিট ধরে ডাকছি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। শরীর ঠিক আছে তোর? মাকে কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, হ্যাঁ মা, আমি ঠিক আছি। মা ভাইয়া কোথায়? আয়ান তো অফিসে, ফিরিনি এখন। শোন মা, তোর সাথে আমার খুব প্রয়োজনীয় একটা কথা ছিল। হ্যাঁ বলো। আয়ানটাকে এত করে বলেছি যে বিয়ে করে নিতে, কিন্তু ও কোনো মতেই রাজি হচ্ছে না। ওর সাথে একটু কথা বলে দেখ না মা। কারো কথা শুনে না ছেলেটা। তোর বাবা নেই, আমিও কবে চলে যাব কে জানে। তোদের দুটোকে যার যার সংসারে সুখী দেখলে যে আমি মরেও শান্তি পাবো রে মা। আমাকে কি এই সুখ তোরা এই জীবনে আর দিবি না? আহ মা, এসব কি বলছো? একদম আজে বাজে কথা বলবি না। আমি ভাইয়ের সাথে কথা বলবো। আয়ান বাসায় ফিরে আরও আয়ানের রুমে গেল। আরুকে দেখে আয়ান ক্লান্ত চেহারায় একটা হাসি দিয়ে বলল, কিরে কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, তোমার সাথে কিছু কথা ছিল। তো বল। ভাইয়া, মা বলছিল যে তুমি নাকি বিয়ে করতে চাচ্ছ না। আরও আমি আমার জীবনে আর কখনো মা আর তোকে ছাড়া কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবো না। মানে, কি বলছো এসব ভাইয়া? যা বলছি ঠিকই বলছি। কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। শুনবি তুই? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে এসে বলছি, একটু অপেক্ষা কর। আমি তখন অনার্স 3য় বর্ষে পড়তাম। যখন আমি একটা মেয়েকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি, মেয়েটা আমাদের কলেজের পাশে যে কলেজটা আছে সেখানেও একাদশ শ্রেণীতে পড়ত। আমি প্রতিদিন ওকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে ওর কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, যেন এক পলক ওকে দেখার জন্যে আমার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যেত। ভয়ে ওর সাথে কথা বলতে পারতাম না। 6 মাস এভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। তবে একদিন অনেক চেষ্টা করে এক বুক সাহস নিয়ে ওর সামনে দাঁড়ালাম। আমি ওকে সবটা বললাম। তখনও আমাকে বলেছে যে ও নাকি এসব রিলেশনশিপে যেতে চায় না। আমি হাল ছাড়িনি। ওকে মাঝে মাঝে প্রপোজ করতাম। পিছনে পিছনে ঘুরঘুর করতাম। বেশ এভাবেই 3-4 মাস ঘোরাঘুরি করার পর ওর দিক থেকে পজিটিভ সিগন্যাল পেয়েছিলাম। এরপর থেকে আমাদের প্রেম শুরু হলো। বেশ কাটছিল আমাদের দিন। কিন্তু আমাদের রিলেশনে যখন 8 মাস প্রায়, তখন ওর অন্য আরেক রূপ দেখতে পেলাম। আগে যেখানে আমি ঘুরতে যেতে বললে নানা করত, ও তখন আমার কাছে নানা বাহানায় টাকা চাইতে শুরু করে। এটা কিনে দেওয়ার আবদার করতে লাগলো। প্রথম প্রথম আমি খুশি মনেই মেনে নিয়েছিলাম। কিন্তু দিন দিন ওর ব্যবহার নিম্নমানের হতে লাগলো। সামান্য বিষয়ে সিনকেট করতে শুরু করলো। ওর এত প্যারা নিতে না পেরে আমি আমি সিগারেট খাওয়া শুরু করেছিলাম। তখন তুই আমার ঘর গোছাতে এসে আমার রুমে সিগারেটের ফিল্টার পেয়ে মাকে দেখিয়েছিলি। আর আমি তোর সাথে রাগারাগি করলাম। কিন্তু আমি ওকে ছাড়িনি। ওর সাথে আমি এরপরও ভালোভাবে থাকতে চাইতাম। টিউশনি শুরু করলাম ওর আবদার পূরণ করতে। এরপর এভাবে 1 বছর কেটে গেল। এইচএসসি এক্সামের পরও আমাদের ভার্সিটিতে ভর্তি হলো। এরপর থেকে ওর মাঝে আমি আবার নতুন করে পরিবর্তন লক্ষ্য করলাম।
আমাকে তেমন একটা সময় দিত না। আমি খুব কষ্ট পেয়েছিলাম। অবশেষে একদিন সহ্য করতে না পেরে ওর সাথে রাগারাগি করি। আর সেদিনও আমাকে কি বলেছিল জানিস? আমি নাকি হিজড়া। যেখানে রিলেশনে সবাই অনেক এনজয় করে, সেখানে আমি শুধু হাত ধরেছি। আমার নাকি ফিলিংস নেই। এরকম আরো অনেক বাজে কথা বলেছে। শেষে শুধু বলেছে যে সে নাকি আমাতে বিরক্ত। ও নাকি অন্য আরেকজনের সাথে রিলেশনে আছে। আমার সাথে ব্রেকআপ করে চলে যায়। এর কিছুদিন পর জানতে পারি ওর যার সাথে রিলেশন সে আর কেউ নয়, আমার বেস্ট ফ্রেন্ড হাসান। বিশ্বাস করবন, এটা শোনার পর আমার সেই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা আমি পারিনি। তবে সেদিন আমার প্রেম, ভালোবাসা, বিয়ে এসবের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। আর ঠিক সেদিনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি জীবনে বিয়ে করব না। এরপর তো জব পেলাম। পরে পড়াশোনা শেষ করে আবার এই জবটা পেলাম। এই তো বেশ ভালো আছি। কি প্রয়োজন বিয়ে করার? তুই আছিস, মা আছে। বেশ কাটছে আমার জীবন। আয়নের কথা শুনে আরও দুচোখ ভরে উঠল। ওর ভাই কতটা কষ্ট নিজের ভিতরে জমে রেখেছে তাও বুঝতে পারিনি। কি করে একটা মেয়ে এতটা নিচু মন মানসিকতার হতে পারে? এসব মেয়েদের জন্য মেয়েদেরকে ছেলেরা লোভী, স্বার্থপর, ধূর্ত বলে। আরও ওর ভাইকে কি বলবে বুঝতে পারছে না। কিছু না বলে দুচোখে জল নিয়ে নিজের রুমে চলে গেল। মেয়েটা কত অবহেলা করেছে আয়ানকে, এরপরে আয়ানকে ছাড়েনি, বরং আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল। এসব ভাবতে ভাবতে আবার আরও নিজের অতীতের মাঝে ডুব দিল। নবীনবরণ অনুষ্ঠানে আরও নাহিয়ানের কথা মতো শাড়ি পরে গিয়েছিল। সাদা আর গোলাপি শাড়ির সাথে গোলাপি, একদম কৃত্রিমতাহীন। আরও ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামবর্ণের। অথচ স্বাধীন অবস্থায় ওকে অসম্ভব মায়াবী লাগছে। কথায় আছে বাঙালি নারীর রূপ নাকি বৃদ্ধি পায় শাড়িতে। কলেজে গিয়ে সানজিদার সাথে দেখা হলো। সানজিদাও শাড়ি পরেছে। ওর ফর্সা শরীরে রয়্যাল ব্লু রংটা যেন ফুটে উঠছে। অনেক সুন্দর লাগছে, যেন আকাশ থেকে নেমে আসা কোনো অপ্সরীকে হার মানাবে সে। ইস, এখন আরুর খুব আফসোস হচ্ছিল যে কেন ও ছেলে হলো না। ছেলে হলে এই মুহূর্তে সানজিদাকে নিয়ে ডিরেক্ট কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ের কাজটা সেরে ফেলত। সানজিদা রাজি না হলে মাথায় একটা পিস্তল ঠেকিয়ে বলতো, সুন্দরী, তুমি বিয়ে করবে না নাকি? তোমাকে এই মুহূর্তে আমি এই পৃথিবী থেকে ধাক্কা মাইরা উপরে পাঠাই দিব। তুমি আমার না হলে আমি তোমারে অন্য কারো হতে দিব না। তখন সানজিদা ভয় পেয়ে সাইন করে দিত। প্রাণের ভয় কার না থাকে? হি হি হি। প্রাণের ভয়ে করিনি তো বিয়ে। কিন্তু সেটা সম্ভব নয়। তাই এসব উদ্ভট চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দুজনে মিলে অনেক সেলফি তুলল। কিছুক্ষণ পর তিথি এসে ওদের সাথে যোগ দিল। আরও তিথি আর সানজিদার সাথে হাসাহাসি করছিল। তখন ভিড়ের মাঝে নাহিয়ানের দিকে নজর গেল। নাহিয়ান তখন বন্ধুদের সাথে কথা বলছিল। নাহিয়ানের হালকা নীলাভ চোখের ওপর আগে থেকে ক্রাশিত ছিল আরও। কিন্তু আজ নাহিয়ানের কালো পাঞ্জাবি, প্যান্ট, সানগ্লাস, ঘড়ি, হালকা চাপদারি আর বাদামি চুলগুলো এলোমেলোভাবে কপালে পড়ে আসে। সেটা দেখে আজ শুধু চোখ নয়, তার রূপে ক্রাশিত। আরুর মতো ভার্সিটির বেশ কিছু মেয়েরও ঠিক তেমন অবস্থা। চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে। আরও নাহিয়ানের দিকে দেখছিল, তখন নাহিয়ানও ওর দিকে তাকালো। চোখে চোখ পড়তে দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকালো আরও। ছি, এটা আমি কি করলাম? কি করে পারলাম এভাবে একটা ছেলের দিকে তাকিয়ে থাকতে? না জানি কি ভাবছেন উনি। মনে মনে কথাগুলো বলছে, তখন ফোনে একটা মেসেজ এলো। কি দেখছিলে ওভাবে? আমাকে এত দেখার কি আছে? আরও মেসেজ দেখে নাহিয়ানের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে আবার ফোনের দিকে তাকিয়ে মেসেজ টাইপ করে বলল, হা হা, ভেরি ফানি। আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে দেখছি? আমি মোটেও আপনাকে দেখছিলাম না। আমি স্টেডির দিকে দেখছিলাম। মেসেজ সেন্ড করে আবার নাহিয়ানের দিকে তাকিয়ে মাথা ঝেড়ে পার দেখিয়ে সানজিদা আর তিথিকে নিয়ে সেখান থেকে অন্যদিকে চলে গেল। অনুষ্ঠান শুরু হয়েছে কিছুক্ষণ আগে। প্রফেসররা পিস দিয়েছেন একে একে, আর দুজন গান করেছে। আরও সানজিদা আর তিথির সাথে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল। তখন মঞ্চে নাহিনের নাম অ্যানাউন্স করা হলে বেশ অবাক হলো সে। আশপাশ থেকে সকলকে বেশ উৎসাহিত মনে হলো। কিন্তু আরও সেদিকে খেয়াল না করে নাহিয়ানকে খুঁজতে লাগলো। তখন মঞ্চের সামনে নাহিয়ানকে দেখতে পেল। নাহিয়ান আরুর দিকে এক পলক তাকিয়ে ফোনে কিছু একটা করে গিটার হাতে মঞ্চে উঠে গেল। আর আরও ফোন বেজে উঠল। নাহিয়ান মেসেজ দিয়েছে। তখন তাহলে সে আরুকে মেসেজ সেন্ড করেছিল। আরও মেসেজ ওপেন করে দেখল, সেখানে লেখা, এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। মেসেজটা সিন করতে নাহিয়ানের গান ভেসে এলো আরুর কানে। আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গান গাওয়ার সময় মাঝে মাঝেই আরুর দিকে তাকিয়ে মুচকি হাসছিল নাহিয়ান। হাসার কারণটা আরুর কাছে বেশ সন্দেহজনক লাগলো, আবার ভালো লাগছিল। আরুর অবচেতন মনকে বারবার বলছিল যে গানটা নাহিয়ানের জন্য গাইছে। কিন্তু মস্তিষ্ক বলছে যে না, গানটা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাইলেও সে তার শ্রেয়সীর জন্য গাইছে। নিজে দিকে একবার তাকিয়ে দেখেছো তুমি? কিভাবে এটা ভাবো যে নাহিয়ানের মতো একটা ছেলে তোমাকে ডেডিকেট করে গান গাইবে?
অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় ৮টা বেজে গেছে। তিথির বাড়ি আরুর দিক উল্টো দিকে, আর সানজিদা কলেজের কাছে একটা হোস্টেলে থাকে। আরও একা যাবে ভেবে আরুকে ওর সাথে থাকতে বলে আরও রাজি হলো না। রিক্সাও পাওয়া যাচ্ছে না, কিন্তু এত রাতে ওকে একা যেতে দেওয়াটাও রিক্সি, তাই বেশ চিন্তায় পড়ে গেল ও। রাস্তায় দাঁড়িয়ে দুজনে কি করবে ভাবছে, তখন হঠাৎ নাহিয়ান এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, হে গার্লস, হোয়াটস আপ। নাহিয়ানকে দেখে আরও মনে মনে খুশি হলো হয়তো, কিন্তু প্রকাশ করল না, বরং সানজিদার দিকে চেপে গেল। এদিকে সানজিদা নাহিয়ানকে পেয়ে যেন এভারেস্ট জয়ের আনন্দ পেয়ে গেল। সে খুশিতে আত্মরা হয়ে নাহিয়ানকে বলল, ভাইয়া আপনি, ভালোই হলো আপনি এলেন। আমাদের একটা হেল্প প্রয়োজন। কি হেল্প? আসলে আরও বাসায় যাবে, কিন্তু রিক্সা পাওয়া যাচ্ছে না, আর ওকে একা যেতে দেওয়া রিক্সি। আপনি যদি কাইন্ডলি ওকে একটু বাসায় পৌঁছে দিন, বেশ ভালো হতো। সানজিদার কথা শুনে আরও চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন এইমাত্র চোখ গর্ত থেকে বেরিয়ে এসে রাস্তায় গড়াগড়ি খাবে। ও সানজিদাকে কোনোই দিয়ে গুঁতো মেরে বলল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আমি ম্যানেজ করতে পারবো বলছি তো, শুধু শুধু এত টেনশন নিতে হবে না তোকে। বলে নাহিয়ানের দিকে তাকিয়ে বলল, সরি ভাইয়া, আমি ম্যানেজ করতে পারবো। আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, সমস্যা নেই, আমি তোমাকে হেল্প করতে পারবো। এরপর সানজিদা আরোকে নাহিয়ানের সাথে পাঠিয়ে দিয়ে হোস্টেলে ফিরে গেল। আরও অনেকবার না করলেও নাহিয়ান আর সানজিদার কথায় বাধ্য হয়ে রাজি হলো যেতে। আরও তখন নিজেকে রোবট মনে হচ্ছে। গত দুদিন যাবৎ সে নিজের মনের বিরুদ্ধে সব নাহিয়ান আর সানজিদার জোরাজোরিতে করছে। এটা ভেবে সে নিজের ওপর বেশ বিরক্ত অনুভব করে চাপা দীর্ঘশ্বাস ফেলে নাহিয়ানের বাইকের পিছনে উঠে বসল। আরও, তোমায় ভালোবাসার অধিকার দেবে আমাকে। নীরবে পথ চলছিল আরও আর নাহিয়ান। তখন নাহিয়ান মাঝপথে বাইক থামিয়ে দিয়ে আরুকে কথাটা বলল। আরও কি বলবে বুঝতে পারছে না। আরও নাহিয়ানের প্রতি দুর্বল ছিল, কিন্তু এভাবে কেউ প্রপোজ করলে তার এখন কি করা উচিত সেটা বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইল। নাহিয়ান আবার বলতে শুরু করল, আরও আমি জানি না তুমি আমার ব্যাপারে কি ভাবো বা আমাকে তোমার কেমন লাগে, কিন্তু আমি সত্যি বলছি, সেদিন বাচ্চাটার সাথে করা তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এরপর কলেজে তোমার সেই রাগী লোক দেখে আমি দ্বিতীয়বারের মতো মুগ্ধ। তোমার কথা বলার ধরন, কাজ, চোখ বড় বড় করে তাকানো, এইসব দেখে আমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ি তোমার প্রতি। আর কাল যখন তুমি আমায় ফোন ধরছিলে না, তখন মনে হচ্ছিল আমি এই বিশাল পৃথিবীতে একা, তুমি ছাড়া আমি অস্তিত্বহীন। বুঝতে পারি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আরও নাহিয়ানের কথাগুলো শুনে কোনো রকম কোনো রিয়্যাক্ট করল না, শুধু আস্তে করে নাহিয়ানকে বলল, আমায় বাসায় যেতে হবে। আরুর কথাটা শুনে নাহিয়ান আরুর দিকে ব্যথিত নয়নে তাকালেও কিছু না বলে বাইক স্টার্ট দিল। বাকি রাস্তাটা দুজনে কোনো কথা বলল না। আরও বাসা থেকে কিছুটা দূরে নাহিয়ানকে নামিয়ে দিতে বললে নাহিয়ান সেই অনুযায়ী কাজ করল। আরও যাওয়ার আগেই নাহিয়ানকে ধন্যবাদ দিয়ে চলে গেল। বাসায় গিয়ে আরও নিজের উপরে বেশ অবাক হলো। নাহিয়ান ওকে ভালোবাসে এটা জানার পর ও খুশি হওয়া উচিত, আর সেও খুশিও, কিন্তু প্রকাশ করল না। কেন সেটা সে বুঝতে পারল না। বাসায় ফেরার পর থেকে এটা সেটা নিয়ে ভাবতে লাগলো। অবশেষে সে একটা সিদ্ধান্ত নিল। রাতে ঘুমানোর আগে নাহিয়ানকে একটা মেসেজ দিয়ে ঘুমালো। মেসেজটা এমন ছিল যে, আমিও আপনাকে ভালোবাসি, জানি না কিভাবে বেসেছি। কাল তখন আপনার বলা কথাগুলো শুনে আমার কি বলা উচিত ছিল তা আমি জানি না, তাই তখন করা ব্যবহারের জন্য আমি দুঃখিত। এরপর থেকে শুরু হয়ে গেল দুজনের একসাথে পথ চলা, ফোনে মেসেজিং, কথা বলা, কলেজের সকলে থেকে লুকিয়ে প্রেম করা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া। আরও আর নাহিয়ান দুজনেই চেয়েছিল ওদের রিলেশনের কথা সকলে থেকে লুকিয়ে রাখতে, কিন্তু এরপরও নাহিয়ান ওর মাকে সব জানিয়েছিল। আরেকদিন মায়ের সাথে আরও দেখা করিয়ে দেয়। এরপর থেকে মাঝে মাঝে নাহিয়ানের মায়ের সাথে আরুর কথা হতো। বেশ চলছিল তাদের দিন, সব ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ একদিন কি থেকে কি হয়ে গেল তা আরও বুঝতেও পারল না। সেদিন আরও আর নাহিয়ানের দেখা করার কথা ছিল। কথা মতো জায়গায় আরও অপেক্ষা করছিল, কিন্তু নাহিয়ান এলো না। তার বদলে ওর মেসেজ এলো, যেটা দেখে আরুর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নাহিয়ানকে এই কয়েকদিনে আরও বেশ ভালোবেসে ফেলেছিল। হাজার রঙিন স্বপ্ন বুনেছিল, কিন্তু একটা মেসেজ সেই সকল স্বপ্ন একে একে ভেঙে কাচের মতো গড়িয়ে দিল। আরও আজ তোমার সাথে দেখা করার কথা থাকলেও আমি আসছি না, কারণ আমি তোমার সাথে দেখা করতে চাই না। শুধু দেখা নয়, আমি চাই না যে তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করো। তোমার মুখও দেখতে চাই না আমি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সাথে সারা জীবন কাটাতে চাই। তোমার সাথে এতদিন যেটা করেছি সেটা তোমার উপরে প্রতিশোধ নিতে করেছিলাম, কারণ তুমি সেদিন আমার সাথে রেগে কথা বলেছ, আমার বন্ধুকে অপমান করেছ। এমনি এমনি তোমায় ছেড়ে দিতাম কি করে বলো? তাই ছোটখাটো একটা শাস্তি দিলাম। আর আই থিঙ্ক পরেরবার কাউকে অপমান করা বা কাউকে রেগে কথা বলার আগে
এই শাস্তির কথা মনে রাখবে তুমি। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, তোমাকে পটানোর চ্যালেঞ্জ নিয়েছিলাম বন্ধুদের সাথে। খোদা হাফিজ। আরও সেদিন বাগরুদ্ধ হয়ে গিয়েছিল। সামান্য রেগে কথা বলা আর বন্ধুকে অপমান করার জন্য এত বড় শাস্তি। আরুর করা অপমানটাই শুধু দেখল, ওর যে বন্ধু ওকে কতটা জঘন্য কাজ করতে বলল সেটা দেখল না। আর আরও এই রাগটাই দেখল। ভালোবাসা সেটা কি নাহিনের চোখে পড়েনি? কি করে পারল সে এরকম করতে? আর চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নিয়ে একটা মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে তার মন ভাঙতে কি তার বিন্দুমাত্র খারাপ লাগেনি? এতটা নিষ্ঠুর মানুষ কি করে হতে পারে? খুব ভেঙে পড়েছিল আরও। চোখের জলে বাঁধ ভেঙে অনবরত ঝরতে শুরু করে। রাস্তায় কাঁদতে কাঁদতে হঠাৎ করে হুঁশ ফিরে আসে। এরপর কোনো রকমে বাসায় ফিরে দরজা আটকে খুব কেঁদেছে, কিন্তু কাউকে বুঝতে অবধি দেয়নি। এরপর যাতে আর নাহিনের সামনে পড়তে না হয় তাই কলেজও বন্ধ করে দেয়। আর আয়ানের মাধ্যমে ট্রান্সফার নিয়ে অন্য কলেজে অ্যাডমিশন নেয়। নাহিয়ান ওকে ধোকা দিলেও ওর মনে নাহিয়ানের জন্য আজও হয়তো ভালোবাসা জমি আছে, যেগুলো নাহিয়ানকে চোখের সামনে দেখে মাথাচাড়া দিয়ে উঠবে। যেমন একদিনে নাহিয়ানকে দেখে ওর অতীত এখন ওর মাথায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাইও একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই টিউশনিটা ছেড়ে দিবে। আর আজও ফারিহার বাবা মায়ের সাথে কথা বলবে। তাই ফারিহাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল আরও। বাসার সামনে এসে মনে প্রাণে আরও চাইছে যেন নাহিয়ানের সামনে না পড়ে। বাসায় ঢোকার আগে নিজের চশমা খুলে ব্যাগে রাখল, কারণ চশমা পরা অবস্থায় নাহিয়ান আরুকে দেখে অভ্যস্ত ছিল, যদি চিনে যায়। কলিং বেল বাজালে আজ দরজা খুলে দিল ফারিহার মা কানিস ফাতেমা। আরুকে দেখে হেসে ওর ভিতরে আসতে বললেন। সেই সাথে গতদিন এসে ফেরত যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করলেন। স্টাডি রুমে আরও মনোযোগ দিয়ে ফারিহাকে পড়াচ্ছিল। ফারিহা পড়ার মাঝে মাঝে বিভিন্ন প্রশ্ন করত, গল্প করত, আর আরও সেগুলোর উপর নিয়ে খুব গল্প শুনত। কারণ বাচ্চাদের অতিরিক্ত চাপ দিয়ে পড়াশোনা করাতে নেই, কারণ চাপ দিয়ে পড়ানো থেকে তাদের সতেজ মনে যে শিক্ষা দেওয়া হবে সেটা তারা ইজিলি ক্যাপচার করে নিতে সক্ষম। ফারিহা একটা ম্যাথ শেষ করে আরুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা মিস, তুমি যেন তোমার নামটা কি বলেছিলে? আমি না ভুলে গিয়েছি। তাই আচ্ছা, আমার নাম মনে রাখতে তোমার অসুবিধা হলে তুমি আমায় শুধু মিস বলেই ডেকো। কিন্তু মিস নামটা তো তোমার চাচ্চু শুনতে চেয়েছে। কে তোমার চাচ্চু? ও, তুমি তো জানো না, আমার চাচ্চুর নাম নাহিয়ান। চাচি এখানে থাকে না, চাচ্চু সিলেটে থাকে। নাহিয়ান শুনতে চেয়েছে শুনে আরও বেশ অবাক হল। নাহিয়ান কেন ওর নাম জানতে চাইবে? সে কি কিছু অনুমান করতে পেরেছে, নাকি চিনতে পেরে গেছে? আবার কি তাহলে 5 বছর আগেই সে সামান্য ভুলে প্রতিশোধ নিবে নাহিয়ান? সেদিন ফোনে একটা মেসেজ দিয়েছিল আর সামনে আসতে নিষেধ করেছিল, সেখানে আরও ওর বাসায় চলে এসেছে। এবার নিশ্চয় সে আরও বড় শাস্তি দিবে। কথাগুলো ভেবে আরুর মাথা ভনভন করতে লাগলো। আরুকে চুপচাপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করলো, মিস বলো না তোমার নাম কি? আরও কি বলবে বুঝতে পারছিল না। তখন পিছন থেকে ফারিহার মায়ের কণ্ঠ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারিহা, মিসকে কেন জ্বালাচ্ছ? মায়ের গলা পেয়ে ফারিহা চুপসে গিয়ে সোজা হয়ে বসল। আর মিসেস কানিস ফাতেমা সেখানে এসে আরুর সাথে কথা বলতে লাগলো ফারিহার পড়াশোনার ব্যাপারে। আরও মিসেস কানিজ ফাতেমাকে প্রাইভেট ছাড়ার কথা বলতে যাবে, তার আগে মিসেস কানিজ ফাতেমা আরুর দিকে একটা খাম এগিয়ে দিয়ে বললেন, আরও, এটা রাখো। এটা কি? এটা তোমার টিউশনির টাকা। আসলে তুমি মাসের শেষের দিকে এসে টিউশনি শুরু করেছ, আর আগামীকাল মাস শেষ হয়েছে, আর তোমার টাকার প্রয়োজন হতে পারে। তাই এর বিপরীতে আরও আর কিছু বলতে পারল না, আবার টিউশনি ছাড়ার কথাও বলতে পারছে না। একরকম দোটানায় পড়ে গেল। ভাবতে ভাবতে সেদিনের মতো টিউশনি শেষ করলো আরও। তবে একটা জিনিসে বেশ স্বস্তি পেল যে আজ নাহিয়ানের সামনে পড়তে হলো না। ফারিহা, তোমার টিচারের নাম কি শুনেছ? ফারিহার সাথে গল্প করছিল নাহিয়ান। তখন ফারিহাকে জিজ্ঞেস করলো নাহিয়ান, না চাচু, মিসকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মিস বলেনি। বলেছে আমার নাম মনে রাখতে অসুবিধা হলে আমাকে মিস বলে রাখতে। তবে চাচু, মা মিসের নাম জানে? আমি মাকে জিজ্ঞেস করে আসি, বলে ফারিহা দৌড়ে চলে গেল। আর নাহিয়ান ভাবতে লাগলো, মেয়েটাকে খুব চেনা চেনা লেগেছে, খুব চেনা। সন্দেহ দূর করতে নাম জানতে চাইলে সেটা জানতে পারছে না। এসব ভাবছে, তখন ফারিহা দৌড়ে এলো। নাহিনের গলা ধরে কোলে বসে নাহিয়ানকে বলল, চাচু, মিসের নাম আরুষা। আরুষা নামটা শোনার পর নাহিয়ানের মুখ থেকে একটাই আওয়াজ বেরোলো, সেটা হলো আরু। এরপর ফারিহার কপালে চুমু দিয়ে নিজের রুমে গিয়ে ল্যাপটপ বের করে আরুর ছবিগুলো বের করে দেখতে শুরু করলো। আর ছবিগুলো দেখে নাহিয়ানের মুখে হাসি ফুটে উঠল। আরও টিউশনি শেষ করতে করতে সন্ধ্যা নেমে এসেছে। সূর্য ডুবেছে অনেকক্ষণ। সোডিয়ামের আলোতে ফুটপাত দিয়ে হাঁটতে মন্দ লাগছে না, বরং অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। মাঝে মাঝে এক রাস্তা দিয়ে হাঁটার মজাটাই আলাদা। হঠাৎ রাস্তার পাশে একটা ভ্যানে বাদাম দেখে খুব ইচ্ছে হলো বাদাম খাওয়ার। অনেকদিন রাস্তায় হাঁটতে হাঁটতে বাদাম খাওয়া হয় না।
নিজের ইচ্ছেটাকে দমিয়ে না রেখে তার প্রাধান্য দিয়ে বাদাম কিনে নিল। এরপর বাদাম খেতে খেতে বাসার দিকে রওনা দিল। আরও দরজা খুলে বাসায় প্রবেশ করতেই অনেকগুলো মানুষ একসাথে জড়ো চিল্লিয়ে উঠল। আর আরও ভয়ে চমকে উঠল। আরুকে এভাবে কেঁপে উঠতে দেখে সকলে একযোগে হো হো করে হেসে উঠল। আর আরও চোখ বড় বড় করে বাড়ির ভেতরের লোকজনকে দেখতে লাগলো। পুরো বাসা কাজিনদের দ্বারা ভর্তি। এভাবে সকলকে দেখে মুহূর্তেই সকল ক্লান্তি আর মন খারাপ দূর হয়ে গেল। আরুর রেসপন্স না পেয়ে আবিদ ভাইয়া বলে উঠল, কি রে পেতনি, আমরা এসেছি, তুই খুশি হসনি? আবিদের কথায় আরু ঠোঁটে হাসি ফুটিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, খুশি হইনি মানে? জানো, বাসায় ফিরে এভাবে সারপ্রাইজ পেয়ে আমার ক্লান্তি আর মন খারাপ সব দূর হয়ে গেছে। তাই নাকি? তাহলে এতক্ষণ আপনার মুখে কোনো কথা ছিল না কেন মিস? আরে হঠাৎ করে এত বড় সারপ্রাইজ হজম করতে সময় লেগেছে। তাই এত বড় সারপ্রাইজ যখন নিয়ে এসেছ, সাথে হজমের জন্য কিছু নিয়ে এলে তো এত সময় লাগতো না। বলতে বলতে দরজা আটকে ভেতরে প্রবেশ করলো আরো। ভেতরে ঢুক আরেক দফা চমক পেল সে, কারণ সোফায় বসে আছে ওর মামারা। সকলকে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিজের রুমের দিকে পা বাড়ালো আরো। ফ্রেশ হয়ে এসে দেখে সাহির আপু এসেছে। প্রথমে সকলকে দেখে খুশি হলেও এখন বিষয়টা বেশ খটকা লাগছে আরো। হঠাৎ করে সকলে এখানে, তবে আজকে বিশেষ কোনো দিন? ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে রুমের বাহিরে আসতে খুব জোরে ধাক্কা খেল। মাথায় হাত বোলাতে বোলাতে মাথা উপরে তুলে তাকাতে দেখল ওর সামনে নাকে হাত দিয়ে বিরক্তি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে রায়ান ভাইয়া। কি রে, চোখে পায়ের নিচে দিয়ে হাঁটিস? তোর সামনে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেটা কি চোখে পড়ে না? দিলি তো আমার নাকের 12টা বাজে। আমার বাসায় আমি চোখ মাথায় নিয়ে হাঁটি আর পায়ের নিচে নিয়ে হাঁটি, তাতে তোমার কি? তুমি দেখে চলতে পারো না? নিজের চোখ আসমানে আর আমাকে বলতে আসছে? বলে রায়ানের পায়ে পাড়া দিয়ে রান্নাঘরে ছুটে গেল আরো। আর রায়ান আরুর কাণ্ডে অবাক হয়ে তাকিয়ে থেকে হাসতে হাসতে রুমে প্রবেশ করল। রায়ান আরুর মামাতো ভাই, আরুর থেকে বছর 2 বড়। তবে আরুর সাথে সবসময় ঝগড়া লেগেই থাকে ওর। ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র জিনিস নিয়েও দুজনের ঝগড়া লেগেই থাকবে। ফারিহার রুম থেকে আরুর নাম শোনার পর থেকে নাহিয়ান সে যে দরজা আটকে ল্যাপটপ নিয়ে বসেছে, এখন অব্দি ল্যাপটপের সামনে বসে আছে। তবে দৃষ্টি ফোনের স্ক্রিনের দিকে, আরও নামে সেভ করা একটা নাম্বারে। ফোন দিতে চাইছে, কিন্তু বিবেকে বাচ্ছে। আরও যদি আজ থেকে ওকে জিজ্ঞেস করে যে এতদিন পর কি মনে করে ফোন দিল, তখন কি বলবে? ওর কাছে তো কোনো উত্তর নেই। হ্যাঁ না করতে করতে অনেক আশা নিয়ে ডায়াল করলো আরুর নাম্বারে। কিন্তু হাই, নাহিয়ানের সকল আশায় জল ঢেলে দিয়ে ফোনের ওপাশ থেকে বলা হচ্ছে যে ফোন সুইচ অফ। তার মানে আরও আগের সিম বন্ধ করে ফেলেছে। নাহিয়ান হতাশ হয়ে ফোন রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। হঠাৎ মাথায় কিছু একটা আশায় লাফিয়ে বিছানা থেকে নেমে ফারিহাকে ডাকতে শুরু করলো। ফারিহা রুমে এলে ফারিহাকে ওর মায়ের ফোন নিয়ে আসতে বলে সে ফোন নিয়ে এলো। আর নাহিয়ান সেখান থেকে খুঁজে খুঁজে আরও নাম্বার বের করলো। এরপর নিজের ফোনের নাম্বার নিয়ে তারপর ফোন করলো। কিন্তু এবারও সেই একই অবস্থা, ফোন সুইচ অফ। আয়ান বাসায় এসে সকলকে দেখে বেশ অবাক হয়ে গেল। এভাবে বাসায় সকলকে এক্সপেক্ট করেনি সে। তবে খুব খুশি হয়েছে। পরের দিন সরকার ছুটি বিধায় আরও ভালো হলো। রাতে খাওয়া দাওয়ার পর সকল মিলে গভীর রাত অব্দি আড্ডা দেওয়ার পরিকল্পনা করল। তারা সব ভাই বোনেরা মিলে একসাথে হলে এটা তাদের রুটিন, গভীর রাত অব্দি আড্ডা দেওয়া। আড্ডার টপিক ঠিক নেই, যখন যেটা মাথায় আসে সেটাই। এদিকে রায়ান আরুর ঘরে গিয়ে বাদামের প্যাকেট দেখে বাকি সকলকে বাদাম খাওয়ার জন্য আমন্ত্রণ জানালে সবাই ছুট লাগায়, সাথে আরও। সবাই আসার পর বাদামের প্যাকেট খুলে সকলের দিকে এগিয়ে দিতেই সকলে বাদাম ভেবে খোসা হাতে নিয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। আর রায়ান বোকার মতো তাকিয়ে রইল। এদিকে সকলের কাণ্ড দেখে পিছন থেকে আরও পেট চেপে ধরে হাসতে লাগলো। আরোকে এভাবে হাসতে দেখে রায়ান রেগে ওকে বলল, বাদামের খোসা কি প্যাকেটে করে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখার জিনিস? বাহিরে ফেলে দিলেই পারতি। রায়ানের কথায় হাসি থামিয়ে চোখ ছোট ছোট করে রায়ানের দিকে তাকিয়ে বলল, সেটা তোমাকে বলতে হবে? সবাই তো আর তোমার মতো ইরেসপন্সিবল না, তাই না? বাদামের খোসাটা রাস্তায় ফেলে রাস্তা অপরিষ্কার হবে। আর এর ফলে কি হবে বলো তো? পরিবেশ দূষণ হবে। আর পরিবেশ দূষণ হলে নানান রোগ জীবাণু আশেপাশে ঘোরাঘুরি করতে করতে একসময় আমাদের শরীরে প্রবেশ করে রোগের সৃষ্টি করবে। এতে করিতে আমাদের কষ্ট হবে, সাথে আমাদের দেশের মানুষের। তাই অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন অব বাংলাদেশ, আমি কি করে পারি নিজের সাথে সাথে দেশের মানুষের এত বড় ক্ষতি করতে বলো? আর কথা হচ্ছে, আমি এখানে রেখেছি, তো তুমি দেখতে পারতে যে ভিতরে কি আছে। এরপর সকলকে ডাকতে পারতে। যদি বাদাম না হয়, এর ভিতরে আমি অন্য কিছু নিয়ে আসতাম, তখন কি করতে? তোর এইসব আজারে পেশাল বাদ দিবি প্লিজ আরো। আর শোন, আমি বা এখানে যারা আছে, আমরা কি ওই বাচ্চা না যে আমাদের এভাবে বোঝাতে হবে? আর ময়লা ফেলার জন্য রাস্তার পাশে ডাস্টবিন দেওয়া আছে। তাই তোর এসব লেকচার তোর স্টুডেন্টদের দিস, আমাদের না। রায়ানের কথায় আরও রায়ানের দিকে তেড়ে গিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল,
এই রায়ান, ডায়ান, একদম আমার স্টুডেন্ট বা আমার টিচিং নিয়ে কথা বলবা না। তাহলে তোমাকে আমি এই মুহূর্তে ওষ্টা মেরে ৩ তলা থেকে ফেলে দিব। তখন বুঝবা এই আরও কি জিনিস। এদিকে এদের দুজনের কথা কাটাকাটি দেখে বাকি সকলের মাথায় হাত। তারপর আয়ান আর আবিদ মিলে দুজনকে ধরে এদের ঝগড়া মিটিয়ে দিয়ে দুজনকে সেখান থেকে সরিয়ে আনলো। আয়ান, পড়াশোনা শেষ, ভালো একটা চাকরিও করছিস, বিয়ে শাদী করার চিন্তা ভাবনা শুরু করে দে। শোন, আমরা একটা মেয়েকে দেখেছি, তুই রাজি থাকলে ওদের সাথে কথা পাকাপোক্ত করা হবে। খাবার খেতে বসে মামার কথা শুনে বিষম খেল আয়ান, আর আরো অবাক হয়ে মামার দিকে তাকালো। এবার তার কাছে সকলে আসার আসল কারণ ক্লিয়ার হলো। আরও আয়ানের সামনে বসেছিল, তাই ভাইয়ের দিকে তাকিয়ে পানি গ্লাস এগিয়ে দিল, আর আয়ান আরুর দিকে করুণ চাহনি নিয়ে তাকিয়ে পানি গ্লাস হাতে নিল। আয়ানের এই চাহনির মানে আরও বুঝতে পারল, কিন্তু কি করবে সেটা ভেবেই মাথা খারাপ হওয়ার জোগাড়। তাই খাওয়া ছেড়ে রুমে চলে এলো আরও। এদিকে ভাইয়ের সমস্যাও বুঝতে পারছে, আবার অন্যদিকে মায়ের বলা কথাগুলো কানে বাজছে। কি করবে ভাবছে, আর রুমের মধ্যে পায়চারি করছে। এমন সময় রায়নের গলা শুনতে পেয়ে পিছন ফিরে তাকালো। কি রে তারছেরা, পাবলিক, না খেয়ে চলে এলি যে? রায়ন ভাইয়া প্লিজ, এখন আমার মোটেও মুড নেই তোমার সাথে ঝগড়া করার, তাই প্লিজ উল্টাপাল্টা কথা বলে মাথা গরম করিয়ে দিও না। আরও সিরিয়াস কিছু নিয়ে টেনশনে আছে। বুঝতে পেরে রায়ান আরুর হাত ধরে সামনাসামনি বসিয়ে বলল, কি হয়েছে আরু, আমাকে বলতো, কিছু নিয়ে কি তুই টেনসড? আয়ান ভাইয়ের বিয়ের কথা শোনার পর থেকে দেখছি তুই কি যেন চিন্তা করছিস। হুম, কি হয়েছে আমাকে খুলে বলতো। তখন আরও রায়ানের দিকে করুণভাবে তাকিয়ে বলল, আমি বলতে পারবো না, প্লিজ আমাকে জোর করো না। আচ্ছা, তবে আমি একটা কথাই বলতে পারি, ভেবেচিন্তে পদক্ষেপ নিবি। যাই ভাবিস বা করিস, আয়ান ভাইয়ার ভালোর দিকটা ভেবে করিস। রায়ানের কথায় আরও হ্যাঁসূচক মাথা নেড়ে সেখান থেকে উঠে দাঁড়ালো। এরপর রায়ানের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস ডায়ান, তুমি তখন সকলকে বাদামের কথা বলে বোকা বানিয়েছ, তাই এখন বাদাম নিয়ে এসো, ততক্ষণে আমি ভাইয়ার সাথে কথা বলে আসি। বলে আরও রুম থেকে বেরিয়ে চলে গেল। আয়ান আর আরও বারান্দায় দাঁড়িয়ে আছে। এদিকে আয়ান তখন মামার বলা কথা নিয়ে ভাবছে, অন্যদিকে আরও ভাবছে ভাইয়াকে কিভাবে বলা শুরু করবে। কিন্তু এভাবে চুপ থাকলে চলবে না। তাই আয়ানকে বলল, ভাইয়া, আমার মনে হয় তোর মামার বলা কথাগুলো একবার বিবেচনা করা উচিত। মানে, কি বলতে চাইছিস তুই? আমি এটাই বলতে চাইছি যে তোমার বিয়ে নিয়ে ভেবে দেখা উচিত। দেখো ভাইয়া, মানুষ একা থাকতে পারে না, একটা সময় তার নিজের খুব আপনজনের প্রয়োজন হয়, যার সাথে সে সকল সুখ দুঃখের কথা শেয়ার করতে পারে, যার সাথে মন খুলে দুটো কথা বলে নিজেকে তুমি রিফ্রেশ করতে পারবে। আরুর কথায় আয়ান সরু চোখে আরুর দিকে তাকিয়ে বলল, সবকিছু জানার পরও তুই এই কথাটা বলছিস আরু? দেখ, আমি আর জীবনে আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবো না। সব মেয়েরাই এক। আর আমার কথা বলার জন্যে তুই আছিস, মা আছে, আমার কাউকে লাগবে না। সত্যিই কি তাই ভাইয়া? তুমি কি সত্যি আমার আর মায়ের সাথে সব শেয়ার করো? নিজের মনের কথাগুলো দিন শেষে তোমার মাঝে হাজার প্রশ্ন সৃষ্টি করে, যার উত্তর তোমার কাছে নেই। আর ভাইয়া, সেদিন আমি মায়ের চোখে আমাদের জন্য হাজারো চিন্তা দেখেছি। মাও চায় তুমি সুখে থাকো। ভাইয়া, সবাই এক না, সবাই ধোকা দেয় না। কেউ কেউ তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চায়, আর তার বিপরীতে তুমি তাকে সামান্য ভালোবাসা দিলেই দেখবে সে তোমার জন্য নিজের পৃথিবী বিসর্জন দিতে রাজি। আর হ্যাঁ, মেয়ে দেখলেই বিয়ে হয়ে যায় না ভাইয়া। তুমি মেয়েটার সাথে কথা বলো, এরপর যদি তোমার মনে হয় যে তুমি বিয়ে করতে চাও না, তবে আমরা কেউ তোমায় জোর করব না। কিন্তু আমি চাই না অন্য কাউকে ধোকা দিতে। ধোকা দিতে কে বলেছে? তুমি বিয়ের আগেই তাকে জানিয়ে দেবে তোমার অতীত সম্পর্কে। কিন্তু আরও বোঝার চেষ্টা কর, আমি পারবো না আর কোনো মেয়েকে বিশ্বাস করতে। ওকে, তাহলে শোনো, তোমায় একটা গল্প শোনাই। বলে আরও নিজের আর আহিনের কাহিনী ভাইয়াকে বলল, কিন্তু তাদের দুজনকে গোপন করে। গল্প বলতে গিয়ে আরুর চোখে পানি চলে এলো, কিন্তু সে মাথা নিচু করে কাহিনী বলেই চলেছে। গল্প বলা শেষে মাথা তুলে আয়নের দিকে তাকালো। আয়ান তখন অবাক চোখে আরুর দিকে তাকিয়ে আছে। এরপর আরুর দিকে তাকিয়ে বলল, তোর সাথে এত কিছু ঘটে গেছে, আর তুই আমাদের কিছু বুঝতে দিসনি পর্যন্ত। আয়নের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে জোরপূর্বক হাসি দিয়ে আরও বলল, কি বলছো ভাইয়া? আমার সাথে ঘটতে যাবে কেন? আমি তো জাস্ট একটা গল্প তোমায় বললাম। আমাকে শেখাতে আসিস না আরব, কোনটা গল্প আর কোনটা সত্যি সেটা বোঝার ক্ষমতা আমার আছে। আয়ানের গভীর আওয়াজে আরও ভয় পেয়ে গেল। এরপর আস্তে করে বলল, সরি ভাইয়া। আরও ভেবেছিল ওর ভাই রেগে যাবে, থাপ্পড় বা বকাবকি করবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে আয়ান বলে উঠল, কি করে এতটা চেঞ্জ হয়ে গেলি তুই আরও? যে তুই আগে সামান্য হাত কেটে গেলে, বা কোনো কিছু ভেঙে গেলে, বা নষ্ট হয়ে গেলে কেঁদে কেটে পুরো বাসা পারলে মাথায় উঠাতি, সে তুই এত কিছু হয়ে যাওয়ার পরও একটা সাউন্ড অব্দি করিসনি, কাউকে বুঝতে পর্যন্ত দিসনি নিজের মনের অবস্থা। সত্যি, আমার সেদিনে সেই ছোট্ট বোনটা আজ অনেক বড় হয়ে গেছে।
সত্যি সব মেয়ে এক না, সবাই ধোকা দেয় না। কেউ কেউ আছে যে ভালোবাসা আঁকড়ে বাঁচতে চায়, আবার তার প্রমাণ আমার বোন। আমি বিয়ে করব আরো, কিন্তু এমন কাউকে যে আমার কষ্ট বুঝতে পারবে, আমার অতীত জেনেও আমাকে গ্রহণ করতে রাজি হবে। আয়নের কথায় আরুর কান্না ভেজা চোখে হাসি ফুটে ওঠে, সাথে ঠোঁটে বিশ্বজয়ের হাসি। ও উচ্ছ্বাসের সাথে বলে উঠল, সত্যি ভাইয়া, তুমি বিয়ে করবে? তাহলে আমি মামিকে বলি মেয়ে দেখতে। হুম, বলে আয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে, মাথায় চুমো দিয়ে অতি আদরে বুকে আঁকড়ে নিল বোনকে। সত্যি নিজের বোনটাকে আজ অনেক ম্যাচিওর মনে হচ্ছে। কবে কখন এত বড় হয়ে গেল তাও বুঝতে পারেনি আয়ান। কেউর এই ফুলের মতো বোনের ভালোবাসা উপেক্ষা করে চলে গেছে ভাবতেই তার উপর আয়ানের হাসি পেল। আর নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবান ভাই মনে হলো। আজ আয়নের গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে, কে বলেছে বড়দের থেকে আমাদের শিক্ষা নিতে হবে? অনেক সময় ছোটরা আমাদের যে শিক্ষা দেয় তা হয়তো বড়দের থেকে পাওয়া সম্ভব নয়। সন্ধ্যা থেকে আরুর নাম্বারে প্রায় 100 বার ফোন করেছে নাহিয়ান, কিন্তু প্রতিবারই সুইচ অফ। নাহিনের এখন আরুকে পৃথিবীর সব থেকে ইরেসপন্সিবল বলে মনে হচ্ছে। হঠাৎ করে কিছু একটা মনে হতেই নাহিনের বুকটা কেঁপে উঠল। আরুর কি বিয়ে হয়ে গেছে? আর সে তার স্বামীর সংসার নিয়ে ব্যস্ত। যে ফোন কোথায় কি অবস্থায় আছে তা দেখার সময় ওর নেই। কথাটা ভাবতে নাহিনের বুকটা মোচড় দিয়ে উঠল। তাহলে কি আমি আমার আরুকে হারিয়ে ফেলব? এক মনে কথাটা ভেবেই আবার পাগলের মতো হাসতে লাগলো। আর নিজেই নিজেকে উপহাস করার ভঙ্গিতে বলল, আমার আরও, যাকে কষ্ট দিতে দুবার ভাবিনি, তাকে নিজের বলতে কি একটু লজ্জা লাগছে না? একটুও বিবেকে বাঁধছে না? কতটা স্বার্থপর আমি! ভগ্ন হৃদয়ে গিটার হাতে বারান্দায় চলে গেল নাহিয়ান। গিটারে সুর তোলার চেষ্টা করে বিরক্ত হয়ে গেল। আজ গিটারে সুর উঠছে না তার। উঠবে কি করে? মন যেখানে অশান্ত, সেখানে সুর উঠবে কি করে? সবকিছু বিষদময় লাগছে নাহিয়ানের কাছে। মামা মামিরা সকলে চলে গেছে। তাদের বিদায় দিয়ে আরুরা সকলে মিলে তাদের আসরে বসেছে। আরও নিজেকে খুব হালকা মনে হচ্ছে নিজের মনের কথাগুলো কাউকে জানাতে পেরে। আজ মনে হচ্ছে মন থেকে একটা পাথর নেমে গেছে। রায়ানকে সবাই মিলে ধরেছে গান বলার জন্যে। রায়ান নানা করে চলেছে। এরপর সকলের অনেক বলার পর একটা শর্তে রাজি হলো যে ওর সাথে আরুকে গান গাইতে হবে। আমি গান বলবো না, অনেকদিন হলো গান বলা হয় না, প্লিজ জোর করো না, তাহলে আমিও গাইব না। আমার শর্ত একটাই, আরও গাইলে তবেই আমি গান গাইব। এরপর সবার জোরাজোরিতে আরও রাজি হয়ে গেল। এরপর রায়ান গান শুরু করলো। গান শেষে আরও দৌড়ে সেখান থেকে চলে গেল। প্রথমে সকলে হাততালি দিলেও আরুর কাজে সবাই বেশ অবাক হয়ে আরুর পথের দিকে তাকিয়ে আছে। বারান্দায় দাঁড়িয়ে চোখের জল ফেলছিল আরু। আজ গান বলার সময় আরুর নাহিয়ানের কথা মনে পড়ছিল। নাহিয়ান ওকে গান করে প্রপোজ করেছিল, আর তার মাঝে নানান গান শোনাতো। তার মাঝে এটা একটা গান যেটা আরু আর নাহিয়ান একসাথে গাইতো। এই গানটা দুজনের অতি পছন্দের গান। এসব ভাবছিল তখন রায়ান আরুর পিছনে এসে দাঁড়ালো। পকেটে দুহাত রেখে ভাবলেশীন আকাশের দিকে তাকিয়ে বলল, আরও কাঁদছিস কেন? তুই কি কোনো কারণে আমার শর্তের কারণে কষ্ট পেয়েছিস? রায়ানের কথায় আরও রায়ানের দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখ মুছে নিল। এরপর রায়ানের দিকে ফিরে হেসে বলল, তেমন কিছু না ভাইয়া, এমনি, বলে সে সেখান থেকে চলে এলো। আর রায়ান আরুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পকেটে দুহাত দিয়ে আগের ভাঙ্গিতেই দাঁড়িয়ে রইল। রায়ান আর আরুর বিয়ে নিয়ে সেদিন রায়ানের বাবা আর মাকে কথা বলতে শোনে রায়ান। আগে থেকে আরুকে নিয়ে এমন কিছু ভাবনায় না এলেও সেদিনের পর থেকে আরুকে নিয়ে ভাবতে শুরু করেছে রায়ান। আর এই কয়েকদিনে যে রায়ান আরুর প্রতি দুর্বল হয়ে পড়েছে সেটা বুঝতে বাকি নেই ওর। আরুকে ভালো না লাগার মতো কিছুই নেই। ফর্সা না, তবে যেমনই হোক চেহারায় একটা অন্যরকম মায়া আছে, যার জন্য ওকে দেখলেও যে কেউ ওর মায়ায় জড়িয়ে পড়তে বাধ্য। আরুকে এভাবে কাঁদতে দেখে রায়ানের খুব কষ্ট হচ্ছে। আর নিজের কষ্টটাকে এখন লুকিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে যে একা থাকা। একাকিত্ব মানুষের এমন একটা বন্ধু, যে সকল দুঃখ কষ্ট নিজের মাঝে শুষে নিয়ে তোমার মন খারাপকে নিমিষেই উধাও করে দিতে সক্ষম। নাহিয়ান দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ লাল করে সামনের আইসক্রিমের দোকানের দিকে তাকিয়ে আছে। কারণ ওর সামনে রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আরও। তার সাথে মুগ্ধতা নিয়ে আরোর দিকে তাকিয়ে আছে একটা ছেলে। ছেলেটা রায়ান, তবে নাহিয়ান তাকে চিনে না। এই মুহূর্তে রায়ানের দুচোখ তুলে ফেলতে ইচ্ছে করছে, ও আর আরুর দিকে ধরে থাপ্পড় মারতে ইচ্ছে করছে, কিন্তু আরুর সামনে দাঁড়ানোর মতো সাহস হচ্ছে না। হঠাৎ করে ওর মাথায় এলো যে এই ছেলেটা আরুর বর নয় তো। ছেলেটা দেখতে হিরোদের মতো, স্মার্ট, সুদর্শন, লম্বার, সব থেকে বড় কথা ছেলেটার চাপদারি, যা আরুর খুবই পছন্দ। আর ওই ছেলেটাকে দেখ, এদিকে কিভাবে তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে উনি তোকে চেনে। রায়ানের কথায় আরও মাথা তুলে তাকাতেই নাহিয়ানকে দেখতে থমকে গেল। তবে নাহিয়ানের ওর দিকে রাগান্বিত দৃষ্টি দেখে বেশ অবাক হলো। আর নাহিয়ানের এভাবে ওর দিকে তাকিয়ে থাকার কারণ খুঁজতে লাগলো। আরুকে দেখতে দেখে নাহিয়ান সেদিকে এগিয়ে গিয়ে আরুকে বলল, কেমন আছো আরু?
নাহিয়ানের কথা শুনে আরও রায়ানের পিছনে সরে গেল। ওর দৃষ্টি অশান্ত, হার্টবিট প্রচণ্ড গতিতে চলছে। কি করবে কি বলবে ভেবে পাচ্ছে না। তখন পাশ থেকে রায়ান বলে উঠল, আরও কি করছিস? উনি তোকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। এবার আরও মিনমিন করে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা কাজ আছে, আসছি। বলে আরও আর রায়ানের হাত টেনে সেখান থেকে নিয়ে এলো। এর মাঝে কখন যে ওর আইসক্রিম পড়ে গেছে সেটা খেয়ালই নেই ওর। রায়ান আইসক্রিমের বিল মেটায়নি, তাই আরুকে থামিয়ে বলল, আরে দাঁড়া, বিলটা দিয়ে গে। বলে আইসক্রিমের বিল দিয়ে নাহিয়ানের দিকে একবার তাকিয়ে আবার আরও কাছে গিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিল। এরপর আরও তাড়াতাড়ি উঠে চলে গেল। আর নাহিয়ান আরুর যাওয়ার পথে দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ যাওয়ার পর রায়ান আরুকে বলল, কে ছিল ছেলেটা? এভাবে ইগনোর করে চলে এলি? আরে কেউ না, আমাদের ভার্সিটির এক্স বড় ভাই। একদিন একটা ভুল বোঝাবুঝির জন্য ওনার সাথে পরিচয় হয়, আর সেই সুবাদে উনি আমাকে চেনে। কিন্তু ওনার সাথে বেশি কথা বলা উচিত না। এরপর দুজনে মিলে বাসায় চলে এলো। আরুর কাল মন খারাপ ছিল বলে রায়ান আরুকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গিয়েছিল। কিন্তু পরে বেল দিদিকে দুটো বক্স নিয়ে এসেছে। বাসায় আসতেই বাকি সবাই আইসক্রিম দেখে আইসক্রিমের ওপরে হামলে পড়ল। আর আরু নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে এলো। আজ নাহিয়ানকে দেখে ওর খারাপ লাগছে না, বরং ওর আনন্দ লাগছে। আজ নাহিয়ানের দৃষ্টিতে ও জেলাসি দেখেছে। আর এটাই ওর ভালো লাগার একমাত্র কারণ। আমি আর ওকে দেখে কষ্ট পাবো না। কার জন্যে কষ্ট পাবো? যে আমার ইমোশন নিয়ে আমার বিশ্বাস নিয়ে খেলেছে, তার জন্য কেন কষ্ট পাবো? না, আমাকে কঠিন হতে হবে, যাতে ওর আমাকে দেখে আফসোস হয়। আমার ভালো লাগা দেখে যেন ওর হিংসে হয়। যেহেতু ওর সামনে আমাকে পড়তে হবে, তাহলে নিজেকে কঠিন হিসেবে উপস্থাপন করাটাই শ্রেয়। আমি পারবো, আমাকে পারতেই হবে। নাহিয়ানের সামনে বসে আছে আরো। ওর দৃষ্টি নিচের দিকে, তবে নাহিয়ানের দৃষ্টি আরুর দিকে। সে এক দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। ফারিহাকে পড়াতে এসেছিল, পড়ানো শেষে বাসায় ফিরছিল। তখন নাহিয়ান রাস্তায় ওকে ডাক দেয়। এরপর নাহিয়ান আরুর কাছে সময় চাইলে আরও নাহিয়ানকে কিছু বলার থাকলে বলতে বলল। কিছু বলবে বলেও দুজনে চুপ করে আস। নীরবতা ভেঙে নাহিয়ানি বলে উঠল, সেদিন চিনতে পারোনি আমাকে? আরও একটু ভাবুক ভাব নিয়ে বলল, কোন দিন? যেদিন তুমি আমার বাসায় এসেছিলে। ফারিহা বাসায় ছিল না। আমি বলেছি যে ফারিহা বাসায় নেই সেদিন। চিনেছিলাম। তাহলে পরিচয় দাওনি কেন? পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করিনি তাই। এতটা অপ্রয়োজনীয় মনে হয় আমাকে? প্রয়োজনীয় মনে হওয়ার কারণ আছে বুঝি। আরও, তুমি তো এমন ছিলে না। সেটা আপনার না ভাবলেও চলবে। কাল ছেলেটা কে ছিল সেটা জানানোর প্রয়োজন বোধ করছি না। আরুর এসব উত্তরে নাহিয়ানের রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে। কিন্তু হাত মুঠো করে নিজের রাগ কন্ট্রোল করে সে আরুর সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। বিয়ে করেছ? এই প্রশ্নটা শুনে আরু হাসল। এরপর নাহিয়ানকে বলল, ভালোবেসেছিলাম কাউকে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে। আমার সামান্য একটা ভুলের জন্যে আমার বিশ্বাস কাচের মতো গড়িয়ে দিয়ে গেছে। সেই কাজ জোড়া লাগেনি, তাই কাউকে নিজের সাথে জড়ায়নি। বলে আরও সেখান থেকে উঠে চলে গেল। এশার নামাজ পড়ে ফোন হাতে নিতে দেখল একটা আননোন নাম্বার থেকে কল এসেছে 6 বার। একে আননোন নাম্বার, তার উপর এতগুলো কল। আয়নও বাসায় নেই। কারো কোনো সমস্যা হলো কিনা ভেবে নাম্বারে ডায়াল করতে যাবে, তখন আবার সেই একই নাম্বার থেকে কল এলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? অপর পাশ নীরব। আর কোনো কথা শোনা যাচ্ছে না। এদিকে আরও হ্যালো হ্যালো করেই চলেছে। যখন কোনো কথাই বলছিল না বলে ফোন কেটে দিছিল। ওপাশ থেকে শুনতে পেলে কেউ বলছে, নাহি ওদিকে কি করছিস? এদিকে আয়। আর কতদিন পর তোর সাথে দেখা হলো। আর তুই কি এসব ফোন নিয়ে পড়ে আছিস? কথাটা শোনার পর আরুর বুঝতে বাকি নেই যে এটা নাহিয়ান। নাহিয়ান কিছু বলবেন? আরুর কথাটা শুনে নাহিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। চিনতে পেরেছ তাহলে? আমি তো ভেবেছিলাম চিনতে পারবে না। নাহিয়ানের এমন কথা শুনে আরু হালকা হেসে বলল, হ্যাঁ, পারিনি তো চিনতে। পাশ থেকে আপনার বন্ধুর কথায় বুঝতে পেরেছি এটা আপনি। এখনও আগের মতো স্পষ্টভাবে কথা বলো, কোনো ভনিতা না করে। তোমার এই স্বভাবটা আমার কিন্তু বেশ লাগে। ও আচ্ছা, রাখি তাহলে। কেন? কথা বলতে ভালো লাগছে না বুঝি? ভালো লাগার কথা বুঝি? আরও সরি। আমাকে ক্ষমা করা যায় না? মানুষ তাকে ক্ষমা করতে পারে যে ভুল করে, তাকে নয় যে ছলনা করে। ছলনাকারীর ফাঁদে পা দেওয়া আর বাঘের কাছে ছাগলকে পাহারা দেয় একই কথা। আরও আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তার একটা কারণ আছে। আমি শিওর তুমি কারণটা জানলে আমার থেকে মুখ ফিরে নিতে পারবে না। প্লিজ, আমাকে একটাবার কথা বলার সুযোগ দাও। হয়েছে আপনার বলা, আমি এবার ফোন রাখতে পারি কি? আরও প্লিজ, আমার কথাটা একটাবার শুনে তো দেখো। আরও আর কিছু না বলে ফোন কেটে দিল। নাহিয়ান সাথে সাথে আবার ট্রাই করলো, কিন্তু ফোন সুইচ অফ। আরও তুমি দেখো,
তোমার সকল অভিমান আমি একদিন ভেঙে দেব। আমি নিরুপায় ছিলাম সেদিন, কারো কাছে ঋণী ছিলাম আমি। আর তুমি একমাত্র উপায় ছিলে যার দ্বারা আমার ঋণ পরিশোধ করার সুযোগ এসেছিল। তাই তো আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটাকে আমি সেদিন কোরবানি দিয়েছিলাম। ক্ষমা করে দিও আমাকে আরও। কথাগুলো ভেবে চোখের কোণে গড়িয়ে পড়া পানি মুছে নিল নাহিয়ান। ছেলেদের কাঁদতে নেই, তাদের সব কষ্ট যন্ত্রণা নিজের মাঝে কবর দিতে হয়। তা না হলে সমাজের কাছে সে মূল্যহীন। সমাজ তাকে পিছনের সারিতে অবহেলায় ফেলে দিবে। তাই সকল দুঃখ কষ্ট যন্ত্রণা নিজের সাথে মাটি চাপা দিয়ে হাসি মুখে সকল দিক সামলাতে হয়, তবেই না সে পুরুষ মানুষ। মামা মামির সামনে মাথা নিচু করে বসে আছে আরও। এই মুহূর্তে নিজেকে খুব একা আর অসহায় লাগছে ওর। ওর ভাই সবকিছু জেনে মনের অবস্থা বুঝতে পেরেও কি করে পারল এমন একটা কাজ করতে। আয়ান বিয়ে করতে রাজি, কিন্তু তার কিছু শর্ত আছে। সে সব শর্ত মানলে তবে সে বিয়ে করবে। তার মাঝে একটাই হলো আরুর বিয়ে। হ্যাঁ, আরুর মামা মামি আরুকে নিজেদের পুত্রবধূ করার জন্য এসেছে। আয়ানের শর্তের কথা শুনে দেরি না করে আয়ানকে আরু আর রায়ানের বিয়ের প্রস্তাবটা দিয়ে দেয়। মামার প্রস্তাবে খুশি হয়ে আয়ান সবকিছু ঠিকঠাক করে ফেলে। এটা ভেবে যে রায়ান ভালো ছেলে, আর যেহেতু আরও দুজন দুজনকে ছোট থেকে চিনে, তাই রায়ান আরও সমস্যাটা বুঝতে পেরে ওকে মেন্টালি সাপোর্ট দিতে পারবে। আরও এভাবে আছিস কেন? আমরা কি অন্য কেউ, নাকি যে মাথা নিচু করে আছিস? মেজো মামার কথায় মাথা তুলে তাকালো আরও। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে আর জলে টলমল করছে। আরুর অবস্থায় একরকম দেখে মামি আতঙ্কিত হয়ে আরুর গলায় কপালে হাত দিয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ওর পুরো শরীরে। গায়ে হাত দিতেই সকলের দিকে এক পলক তাকিয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল ওর মামির ওপরে। আয়ান বাবার আরুর তো খুব জ্বর, ওকে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। রায়নের বাবা, তুমি ডাক্তারকে ফোন করে এখানে আসতে বলো। আমি ওর মাথায় জলপট্টি দিয়ে দিই। রাশেদা বা তাড়াতাড়ি এদিকে আসেন, আরও খুব অসুস্থ। আরুর অবস্থা ভালো না। জলপট্টি দিয়েও জ্বর কমার নাম নেই, বরং রাতের সাথে পাল্লা দিয়ে জ্বর বেড়েই চলেছে। ডাক্তার এখনো আসছে না বলে রায়ানের মা রায়ানকে ফোন দিল। ফোন রাখার কিছুক্ষণের মধ্যেই রায়ান এলো ডাক্তার নিয়ে। এরপর আরুকে দেখে বলেন, এখন তো টেস্ট ছাড়া রোগ চিহ্নিত করা যায় না, তবে আমার মনে হচ্ছে উনি ঠান্ডা লাগিয়েছেন, তাই এত জ্বর এসেছে। এরপর ডাক্তার মেডিসিন দিয়ে গেল, আর কিছু টেস্ট দিল। যাওয়ার সময় বলে গেল পরের দিন হসপিটালে গিয়ে যেন টেস্টগুলো করে নেয়। কিছুদিন পর আরুর মাস্টার ফাইনাল পরীক্ষা। পরীক্ষার আগে এঙ্গেজমেন্ট করতে চায় আরুর মামা। আয়ান মামার কথায় আর দ্বিমত পোষণ করেনি। এদিকে আরুর জ্বর কিছুটা কমেছে। রায়ান আরুর সামনে চেয়ারে বসে থুতনিতে হাত দিয়ে আছে। আরুর জ্ঞান ফেরার পর রায়ান সকলের উদ্দেশ্যে বলল, আমার আরুর সাথে কিছু কথা ছিল, সবাই যদি একটু বাইরে যেতে। রায়ানের কথায় সকলে রুম থেকে বেরিয়ে গেলে রায়ান দরজা আটকে দিয়ে আরুর পাশে বিছানায় বসে আরুকে বলল, আরু, তুই কি কাউকে ভালোবাসিস? রায়ানের কথায় আরু রায়ানের দিকে তাকিয়ে আছে। ওর কথার কি জবাব দেবে ভেবে পাচ্ছে না। সেদিন যে ছেলেটা তোর সাথে কথা বলতে এগিয়ে এসেছিল আর তুই ইগনোর করে চলিলি, সেটা তোর বয়ফ্রেন্ড ছিল, তাই না? এইবার আরও একটু নড়েচড়ে বসল। রায়ান নাহিনের কথা কি করে জানে সেটা মাথায় আসে না। তবে কি এটা সিদ্ধান্ত নিল যে যেহেতু রায়ানের সাথে ওর বিয়ে ঠিকই হয়ে আছে, তাই ওর থেকে কিছু লুকাবে না। মিথ্যা দিয়ে একটা সম্পর্ক শুরু হলে কত কষ্ট হয় সেটা আরও জানে। তাই সে চায় না রায়ানের সাথে ওর সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হোক। রায়ানকে সব বলবে। তখন রায়ান বলল, কি করে জানলাম সেটাই ভাবছিস, তাই না? আমি তোর সব খবরই রাখি আরও। তোকে একদিন ওই ছেলেটার সাথে দেখেছিলাম, তবে সেটা প্রায় বছর 5 আগে। তুই যদি ওকে ভালোবাসিস তো আমাকে বলে দে, আমি নিজে তোর সাথে ওর বিয়ের ব্যবস্থা করব। রায়ানের শেষের কথাগুলো আরও হাসল আর রায়ানকে বলল, হুম, ওর সাথে আমার রিলেশন ছিল, আর ব্রেকআপ হয়ে গেছে 5 বছর আগেই। এখন ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর না আমি কাউকে ভালোবাসি। আরুর কথা শুনে রায়ান হয়তো স্বস্তি পেল, তাই ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তুই আমাকে বিয়ে করতে রাজি? তোর কোনো আপত্তি নেই তো? আরও কিছু একটা ভেবে বলল, না, আমি রাজি। তবে মামার ভাইয়াকে বলবে যেন জাঁকজমকপূর্ণভাবে বিয়ের কোনো অনুষ্ঠান না করা হয়। আরুর কথা শুনে রায়ানের চোখ খুশিতে চকচক করে উঠল। ওর খুশি মাখা মুখের দিকে আরও মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। উত্তেজনায় আরুর কপালে চুমু এঁকে দিয়ে বসল, আর আরও চোখ বড় বড় করে তাকালো। আরুকে এভাবে তাকাতে দেখে হয়তো রায়ান বেশ লজ্জা পেয়েছে, তাই মাথা চুলকে কিউট একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সে নিজ গতিতে এগিয়ে চলে। আমাদের উচিত সময়ের সাথে সমান তালে চলা, তা না হলে হয়তো আমাদের জীবন থেকে মূল্যবান জিনিসগুলো হারিয়ে যেতে খুব একটা সময় লাগে না। নাহিয়ান আজ বুঝছে সে নিজের ভুলে আরুকে হারিয়ে ফেলেছে। আরও আজ অন্য কারো বাগদত্তা হতে চলেছে শুধুমাত্র ওর করা একটা ভুলের জন্যে। কোনো সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের কথা শুনে ঠিক
ঠিক ব্যাঠিক বিবেচনা না করে সিদ্ধান্ত নিলে এভাবে একা কাঁদতে হয়, যেমনটা নাহিয়ান 4 দেয়ালের মাঝে বন্দি অবস্থায় কাঁদছে। আরও আর রায়ানের এঙ্গেজমেন্ট ছিল আজ। পারিবারিকভাবেই ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে ওদের এঙ্গেজমেন্ট করানো হয়। অনুষ্ঠান শেষে আরও নিজের রুমে যখন দরজা আটকে নিজের পুরনো স্মৃতিচারণায় ব্যস্ত ছিল, তখন নাহিয়ান আরুকে ফোন করে। প্রথম কয়েকবার রিসিভ করেনি, কেটে দিয়েছে। কিন্তু বারবার ফোন করে রিসিভ না করে পারেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আরু? নাহিয়ানের এমন প্রশ্নে নিজেকে আর আটকে রাখতে পারল না আরু। গলার মাঝে কান্নারা সব দলা পাকিয়ে যেতে লাগলো। কথা বের হচ্ছিল না। হু হু করে কেটে দিল আরো। এতদিনের জমানো রাগ, অভিমান কান্না হয়ে ভেতর থেকে বেরিয়ে এলো। কাঁদতে কাঁদতে নাহিয়ানকে বলল, ভালো নেই আমি নাহিয়ান, আমি ভালো নেই। প্রতিনিয়ত এভাবে ভালো থাকার অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি। জানেন, আজ আমার এঙ্গেজমেন্ট ছিল, আজ রায়ান ভাইয়ের সাথে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। আমি তো রায়ান ভাইকে ভালোবাসিনি, আমি তো আপনাকে ভালোবেসেছিলাম। কেন আমার সাথে এমন করলেন? আমার সবটা জুড়ে তো আপনিই ছিলেন। তাহলে কেন আমাকে এভাবে কষ্ট দিলেন আপনি নাহিয়ান? আমি তো আর পারছি না এভাবে মেনে নিতে। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। আরও এমন কথা শুনে যেন নাহিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর মনে যেটুকু আশা ছিল আরুকে সবটা বলে সব ভুল বোঝাবুঝি দূর করে দিবে, সেই আশাটাও শেষ হয়ে গেল। আর আরুর মনের অবস্থা যে এখন কি সেটাও বুঝতে বাকি নেই ওর। আজও আরও ওকে ভালোবাসে, ঠিক 5 বছর আগের মতো। আরুকে কি বলে সান্ত্বনা দেবে সে ভাষা নাহিয়ানের জানা নেই। আরু, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তুমি যদি বলো তো আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। নাহিয়ানের এমন কথায় আরুর হুঁশ ফিরে এলো। বুঝতে পারল সে কি করেছে। চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল, কিন্তু কান্না থামছেই না। এতক্ষণ নাহিয়ান ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছিল। তখন আরও ফোনটা কেটে দিল। আর নাহিয়ান তখন থেকে ওভাবে বসেই কেঁদে চলেছে। ফোনের ভাইব্রেশনে পাশে থাকা ফোনের দিকে তাকিয়ে দেখে আরুর কল। চোখ মুছতে ফোন রিসিভ করলো। আই এম সরি। আমি তখন যা বলেছি তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আমি জানি আমার এসব বলা উচিত হয়নি, কিন্তু কি যে হয়ে গিয়েছিল আমার বুঝতে পারিনি আমি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, কংগ্রেস আরু, ধন্যবাদ। আচ্ছা আরু, আমি এখন রাখছি। আল্লাহ হাফিজ। বলে নাহিয়ান ফোন রেখে দিল। আজ ওর কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ ওর থেকে ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এই 5টা বছরে একটা মুহূর্তের জন্যই নাহিয়ান আরুকে ভুলতে পারেনি। মেহেদির জন্য আরুকে ছেড়ে দিয়েছিল। মেহেদি আর নাহিয়ান বেস্ট ফ্রেন্ড ছিল। নাহিয়ানের একবার অ্যাক্সিডেন্ট করে, যার ফলে নাহিয়ানের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় আর সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল। ডাক্তাররা অনেক চিকিৎসা করেও আশার আলো দেখতে পাচ্ছিল না। অবশেষে একটা রাস্তা ছিল, আই ট্রান্সপ্লান্ট। কিন্তু সমস্যা হলো ডোনার পাওয়া। অনেক চেষ্টা করে কোনো ডোনার পাওয়া গেল না। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে, তখন প্রায় মেহেদির দূতের মতো আসে। মেহেদির চাচার চোখ দুটো মেহেদির নাহিয়ানকে ডোনেট করতে চায়, কারণ ওর চাচা খুবই অসুস্থ ছিল। ডাক্তাররা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। বাসার সবার সাথে সে কথা বলেছে, সকলকে রাজি করিয়েছে। এর 2 দিন পর মেহেদির চাচার মৃত্যুর পর নাহিয়ানের অপারেশন হয় আর নাহিয়ান দৃষ্টি ফিরে পায়। নাহিয়ান আর আরও রিলেশন চলাকালীন একদিন মেহেদি ওর সব বন্ধুদের সামনে বলে যে আরুকে ওর ভালো লাগে। আরুর ঠিকানা ম্যানেজ করে সে ওর বাসায় বিয়ের প্রপোজাল পাঠাতে চায়। নাহিয়ান এই কথা শোনার পর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। নাহিয়ান কাপা স্বরে মেহেদিকে জিজ্ঞেস করল, তোর সাথে তো ওর কথাই বলতে চায় না। আর দেখ মেহেদি, তুই ওর সাথে যদি রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করতে চাস, তবে কিন্তু খুব ভুল করবি। না, আমি সত্যি ওকে লাইক করি, সত্যি ওকে বিয়ে করতে চাই। আমি ওকে ছাড়া লাস্ট কয়েকদিনে কিছু ভাবতে পারছি না। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ আরো। এর বিপরীতে নাহিয়ান আর কিছু বলতে পারিনি। মেহেদি চোখে কিছু একটা দেখেছে আর ভেবেছে, যেহেতু মেহেদি আরুকে পছন্দ করে, সেহেতু ও যদি জানতে পারে যে আমি আরুকে ভালোবাসি, তাহলে বেশ কষ্ট পাবে। আর আমি চাই না আমার জন্য মেহেদি কষ্ট পাবে। তাই আমার উচিত আরুর থেকে দূরে থাকা। আরুকে যদি আমি নিজেকে নিয়ে কথা বলি আর আরুর কাছে নিজেকে খারাপ প্রমাণিত করতে পারি, তাহলে সে আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে চলে যাবে আর মেহেদি ওর সম্পর্ক এগিয়ে যাবে। এটা ভেবে মেহেদি সেদিন আরুকে যে মেসেজটা দেয়, যার পরিণাম আজকের এই দিন। কিন্তু সেদিন যে আরও এভাবে সবকিছু থেকে এভাবে হারিয়ে যাবে, তা সে কল্পনা করতে পারেনি। এরপর নাহিয়ানরা সকলে মিলে অনেক খুঁজেও আরুকে পায়নি। আর মেহেদি একসময় আরুকে ভুলে বিয়ে করে নিল তার বাবা মায়ের পছন্দের মেয়েকে। কিন্তু নাহিয়ানকে নিজের কাছে অপরাধী করে রাখল। আরু, আমি আর তোমাকে কিছু বলবো না। তুমি সুখে থাকলেই আমি খুশি। সবসময় ভালোবাসলে যে তাকে পেতে হবে, তার তো কোনো মানে নেই। অনেক সময় ত্যাগের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা যায়। আমি আর তোমার সাথে কন্ট্যাক্ট করব না। ভালো থেকো প্রিয়। আমাকে পারলে ক্ষমা করে দিও। আমি যে তোমার অপরাধী। রাত 12টা প্রায়। আরও চোখে ঘুম নেই।
ওর সামনে শুধু নাহিয়ানের সাথে কাটানো সময়গুলো ভেসে উঠছে। কি করে আমি রায়ান ভাইকে বিয়ে করব? আমার মনে যে অন্য কারো বাস, যার স্মৃতি এক মুহূর্তের জন্য আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। এভাবে তো রায়ান ভাইকে ঠকানো হবে। আমি পারবো না এভাবে রায়ান ভাইকে ঠকাতে। নাহিয়ান, কেন এমন করলেন আপনি? আমি যে পারছি না আপনাকে ভুলে যেতে। আপনি আবার আমার জীবনে এসে আমার জীবনটাকে কেন এলোমেলো করে দিয়ে গেলেন? কেন? আরুর ভাবনার মাঝেই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে রায়ানের নাম। এত রাতে রায়ান ফোন দেওয়ায় বেশ অবাক হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমাসনি এখনো? না। তুমি ঘুমাওনি? কেন? ঘুম আসছে না। এক্সাইটমেন্টে আমি পাগল হয়ে যাচ্ছি রে। কেন? সে তুই বুঝবি না। তোর তারছেড়া মাথায় এসব ঢুকবে না। একদম আমাকে তারছেড়া বলবে না বলে দিছি। বলবো বেশ করব। আর যেটা বলতে ফোন দিলাম। কাল কি ফ্রি আছিস? না, কাল আমার টিউশনি আছে। শেষ হবে কখন? সন্ধ্যার দিকে। কেন বলো তো? একটু দরকার ছিল। পরশু আমি ফ্রি আছি। পরশু দেখা করি। আমারও তোমাকে কিছু কথা বলার আছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়। বলে ফোন রেখে দিল রায়ান। একটা চিরকুট হাতে নিয়ে বসে আছে আরও। চিরকুটটা নাহিয়ানে লেখা। আজ ফারিয়াকে পড়ানো শেষে যখন উঠেছিল, তখন ফারিহা আরুকে চিরকুটটা দিয়ে বলল, মিস, চাচ্চু এটা তোমাকে দিতে বলেছে। চিরকুটটা নিয়ে ফারিহাকে নাহিনের কথা জিজ্ঞেস করলে সে জানালো নাহিয়ান চলে গেছে। এরপর বাসায় ফিরে চিরকুটটা পড়ে দেখে নাহিয়ান লিখেছে, আরও, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি অপরাধী। যাক, বাদ দাও সেসব কথা। যেটা বলতে চেয়েছি তোমায়, ভালো থেকো। আমি জানি আমাকে এখনো ভালোবাসো তুমি, কিন্তু আমার করা ভুলের জন্যে আমাকে ক্ষমা করতে পারছো না। আর না পারছো আমার সাথে স্বাভাবিক হতে। আমাকে দেখলে যে তোমার অতীতের কথা মনে পড়ে কষ্ট পাও, সেটাও আমি জানি। তাই আমার করা ভুলের জন্য আমি ক্ষমা চাওয়ার যোগ্য না। আরেকটা কথা, তুমি ভালো, খুব ভালো মেয়ে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে সম্ভবত তোমার কাজিন। তার মানে তোমরা একে অপরকে ভালোভাবে চেনো। তাই বলবো, আমাকে ভুলে গিয়ে যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে আপন করে নিয়ে তার সাথে সুখী হও। প্রথম ভালোবাসা ভুলে যাওয়া কঠিন আমি জানি, কিন্তু তোমাকে পারতে হবে। আমাকে ভুলে যেতে হবে। আমি জানি তোমার মতো মেয়েকে কোনো কারণ ছাড়াই ভালোবাসা যায়, যেমনটা আমি বেশি ছিলাম। আর তোমাকে পেয়েও সে হারায় যার নসিব খারাপ, যেমন আমি। আমি চলে যাচ্ছি। হয়তো আর কখনো দেখা হবে না, হয়তো বা হবে। তবে সারা জীবন তুমি আমার কাছে একটা বৃষ্টি ভেজা স্বপ্ন হয়ে থাকবে, যে স্বপ্ন আমাকে বাকি জীবন বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। ভালো থেকো, সুখী হও, এটাই আমার একমাত্র চাওয়া। নাহিয়ান। চিরকুট পরে আরুর মাথা ঘুরছে। কি বলছে এসব নাহিয়ান? সে আরুকে ভালোবেসেছিল? তাহলে সেদিন সেই মেসেজ কি ছিল? কি এমন হয়েছিল সেদিন যে নাহিয়ান ওকে এভাবে ছেড়ে দিল? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে ভেবে পাচ্ছে না। কিন্তু এটা বুঝতে পারছে নাহিয়ান ওর থেকে কিছু লুকাচ্ছে। কিন্তু সেই উত্তরটা দেওয়ার জন্য সে আর রইল না, চলে গেল। আবার তার জীবন থেকে ঠিক 5 বছর আগের মতো। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে জীবনের মোড় কোথায় থেকে কোথায় চলে যায় তা আমাদের কল্পনার বাহিরে চলে যায়। যে কোনো সম্পর্কে যদি ভালোবাসা থেকে ইগো আর অভিমানের পাল্লা ভারী হয়, তাহলে সে সম্পর্ক শেষ হতে খুব একটা সময় লাগে না। যেমনটা আরও আর নাহিয়ানের জীবনে ঘটেছে। সেদিন আরও নিজের অভিমানটাকে যদি সাইডে রেখে নাহিয়ানের কথাটা একটাবার শুনত, তাহলে আজ তারা হয়তো একসাথে থাকত। সেদিন নাহিয়ানের চিঠি পাওয়ার পর আরও নাহিয়ানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেও কন্ট্যাক্ট করতে পারেনি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও নাহিয়ানের কোনো খোঁজ পায়নি সে। রায়ানকেও সবটা জানায় আরও। রায়ানও আরুকে আশ্বাস দেয় যে তার যথাসাধ্য সে চেষ্টা করবে। দুজনে মিলে হাজার চেষ্টা করে যখন নাহিনের খোঁজ পায়নি, তখন আরও সকল আশা ছেড়ে দেয়। এদিকে বাসা থেকে বিয়ের কথা বলছে। কি করবে কিছু ভেবে পাচ্ছিল না। এরপর ভগ্ন হৃদয় নিয়ে বাসায় বলে দেয় বিয়ের জন্য সে প্রস্তুত। কারণ আরও বুঝে গিয়েছিল যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া যায়। আর বালির মাঝে খোঁজ খোঁজা একই কথা। অবশেষে আরুর কথা মতো ঘরোয়াভাবে বিয়ে হয় আরও আর রায়ানের। রায়ানের সাথে বিয়ে হয়েছে প্রায় 8 মাস হলো। এই 8 মাসে রায়ানের প্রতি আরুর শ্রদ্ধা দিন দিন বেড়েই যাচ্ছে। আরুর অতীত জানার পরও প্রতি মুহূর্তে আরুকে মানসিকভাবে সাপোর্ট করে গেছে সে। রায়ান আরুকে ভালোবাসে, সেটা রায়ান আরুকে মুখে না বললেও ওর কাজকর্মে আরু সেটা অনেক আগেই বুঝে গেছে। একই ছাদের নিচে থাকার পরেও কোনোদিন জোর করেনি আরুকে। চাইলেও নিজের অধিকার আদায় করতে পারত, কিন্তু সেটা সে কখনোই করেনি। এভাবে আরও নাহিনের কথা ভেবে রায়ানকে কষ্ট দেওয়া উচিত না। তাই আরও একটা সিদ্ধান্ত নিয়েছে, সে রায়ানের সাথে ওর সম্পর্ক আর 10টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক করার চেষ্টা করবে। রায়ান বাসায় ফিরে বাসায় আরও ছাড়া কেউ নেই। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে আরুকে বাসার সবার কথা জিজ্ঞেস করলো। আরও বাসার সবাই কোথায় গেছে? মামা মামি অননাকে নিয়ে গ্রামে গেছে। কি নাকি দরকার আছে তাই। তুই বাসায় একা আছিস সেটা আমাকে ফোন করে জানাতে পারতি।
তুমি তো এসেছো, আর এখন এসব বলে কি হবে? আমি নিশ্চয়ই আবার আগের সময় ফিরিয়ে আনতে পারবো না। এখন এসব কথা বাদ দিয়ে যাও, ফ্রেশ হয়ে এসো। রায়ান আরুর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি রে, এভাবে শাড়ি পরে সেজেগুজে বসে আছিস কেন? কোথাও যাবি নাকি? রায়ানের কথায় আরুর বেশ রাগ হলো। ওর জন্য সে যে বসে আছে আরও কিনা এভাবে বলছে, কেন সে কি শাড়ি পরতে পারে না? রায়ানের কথার জবাব না দিয়ে রায়ানকে ফ্রেশ হতে বলে রান্নাঘরে খাবার গরম করতে চলে গেল। রায়ান আজ আরুর আচরণে বেশ অবাক হচ্ছে। একে তো বিয়ের এই ৮ মাসে বিয়ের দিন ছাড়া আরুকে শাড়ি পরতে দেখেনি। আর এভাবে আরু রায়ানের সাথে কথা বলে সবসময় মনমরা হয়ে থাকে। কিন্তু আজ মনে হচ্ছে ওর মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। ঠিক আগের সেই আরু। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে আরু সব খাবার রুমে নিয়ে এসেছে। এইবার রায়ান আর কৌতূহল দমিয়ে রাখতে পারল না। আরুকে প্রশ্ন করেই ফেলল, কি ব্যাপার আরু, আজ তোর আচরণ অন্যরকম লাগছে কেন? সেটা আমি কি জানি? এসো খেতে বসো। এরপর দুজনে মিলে রাতের খাবার খেয়ে নিল। আরও সবকিছু গুছিয়ে রাখতে রাখতে রায়ান ল্যাপটপ নিয়ে বসল। সবকিছু গুছিয়ে এসে আরও রায়ানকে বলল, ভাইয়া চলো ছাদে যাই। রায়ান ল্যাপটপ থেকে মাথা না উঁচিয়ে বলল, হুম। রায়ানের আরুর কথায় কোনো প্রতিক্রিয়া না দেখে আরও আবার রায়ানকে একই কথা বলল, ভাইয়া চলো ছাদে যাই। এবার রায়ান অবিশ্বাসের দৃষ্টি নিয়ে আরুর দিকে তাকিয়ে বলল, তুই কি আমাকে বলছিস ছাদে যেতে? তো এখানে তুমি আর আমি ছাড়া কি অন্য কেউ আছে? না তা নেই, কিন্তু এখন ছাদে কি করবি? ছাদিকে ভূত প্রেতদের সাথে আড্ডা দিব বলে রেগে জোরে দরজা ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আরও। আর রায়ান আরুর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এরপর মুচকি এসে ল্যাপটপ বন্ধ করে ছাদের দিকে পা বাড়াল রায়ান। ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আরও। খোলা চুল আর শাড়ির আঁচল বাতাসে উঠছে। এলোমেলো চুলগুলো বাতাসে উড়ে আরুর মুখে পড়ছে। কিন্তু আরুর সেদিকে হুঁশ নেই। সে একদৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। রায়ান ছাদে এসে আরুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরুর পাশে রেলিং ধরে দাঁড়ালো। আরু, কি হয়েছে তোর বলতো? আজ এমন আজব বিয়ে করছিস কেন? আরও রায়ানের প্রশ্নের কোনো জবাব দিল না, বরং উল্টো রায়ানকে প্রশ্ন করল যে, আমাকে ভালোবাসো? আরুর এমন প্রশ্নে রায়ান বেশ অবাক হলো। হঠাৎ এই প্রশ্ন? আমি যা বলেছি তার উত্তর দাও বলে আরও রায়ানের মুখোমুখি হয়ে দাঁড়ালো। রায়ান আরুর দিকে তাকিয়ে চমকে উঠল। আরুর দুচোখ ভেজা, তবে সে চোখেও অন্য কিছু দেখতে পাচ্ছে। গভীর মায়া আর আকুতি সেই চোখে। তবে রায়ান চায় না আরুকে মিথ্যা বলতে। সে তো আগে থেকে চাইতো আরুকে নিজের মনের কথা জানাতে। আজ যেহেতু সুযোগ এসেছে, সেহেতু বলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এইবার রায়ান আরুর সামনে হাঁটু গেড়ে বসে আরুর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আরুকে নিজের মনের মাঝে লুকিয়ে রাখার কথা জানিয়ে দিল। হ্যাঁ আরু, আমি ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। এবার আরও রায়ানের সামনে বসে রায়ানকে বলল, আমি জানি আমি তোমায় এখনো ভালোবাসতে পারিনি, কিন্তু আমি চাই তোমায় ভালোবাসতে। আমিও চাই ৮-১০টা কাপড়ের মতো থাকতে, কিন্তু আমি পারছি না। আমাকে প্লিজ হেল্প করবে? আমি আমার অতীত ভুলতে চাই না, কিন্তু সেটাকে আর জায়গায় রেখে তোমাকে ভালোবাসতে চাই নতুন করে। আমি ভালো থাকতে চাই তোমার সাথে। আমি আর পারছি না। গুমড়ে গুমড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি আমি। আর পারছি না। আমি বাঁচতে চাই। আরুর কথা শুনে রায়ানের চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। রায়ান আরুকে নিজের বুকের মাঝে মিশিয়ে নিয়ে আরুর মাথায় চুমু দিয়ে বলল, আমি আছি তোর পাশে সবসময় ছায়া হয়ে। সবসময় আমাকে তোর পাশে পাবি আরো। আর তোর ভালোবাসা পাওয়ার অপেক্ষায় করব। জীবন কখন কিভাবে মোড় নেয় তা আমাদের চিন্তা ভাবনার বাহিরে থাকে। বেশ তো সবকিছু চলছিল। আরও নিজের অতীত থেকে বেরিয়ে বর্তমান আঁকড়ে বাঁচার স্বপ্ন দেখছিল রায়ানের সাথে। একে করে স্বপ্ন সাজাতে শুরু করে দিয়েছিল। কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছে না কেউ। আরও আর রায়ানের বিবাহ বার্ষিকী ছিল আজ। কিন্তু গত পরশু রায়ানের অফিসের কাজে রায়ানকে কুমিল্লায় যেতে হয়েছিল। আরও রায়ানকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু রায়ানের যাওয়াটা বেশ প্রয়োজনীয় ছিল বলে বাধ্য হয়ে যেতে দিল। যাওয়ার পর থেকেই রোজ দিনে ২-৩ বার করে ফোন দিয়ে আরুর খোঁজ নিচ্ছিল রায়ান। আজ বাসায় ফেরার কথা ছিল। বাসে ওঠার আগে আরুকে ফোনে জানিয়েও দিয়েছে যে সে বাসে উঠেছে, এখন খুব তাড়াতাড়ি ওর কাছে পৌঁছে যাবে। কিন্তু নিয়তি যে অন্য খেলা খেলবে তা কি আর দুজনের কারো জানা ছিল? রায়ান যে বাসে ফিরছিল সেই বাস ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে। আর বাসের যাত্রীদের প্রায় অর্ধেক যাত্রী মৃত্যুবরণ করে। আর অনেকের অবস্থা খুবই খারাপ। টিভিতে ব্রেকিং নিউজ হয়ে গেছে খবরটার মুহূর্তে। আরুর মামা শাহেদ উদ্দিন খবরটা পেয়ে তাড়াতাড়ি রায়ানকে ফোন করলেন, কারণ আরও বলেছিল সে রায়ান বাসে উঠেছে। কিন্তু হাই, রায়ান ফোন তুলছে না। বেশ কয়েকবার ট্রাই করার পরে যখন রায়ান ফোন তুলছিল না, তখন শাহেদ উদ্দিন আরুর শাশুড়িকে ডাক দিলেন। তিনি হন্তদন্ত হয়ে রান্না থেকে ড্রয়িং রুমে চলে এলেন। এদিকে তার ডাকাটাকি আরুর কানে গিয়েছে। আরু রুম থেকে বেরিয়ে মামার কাছে এসে শোনেন যে তিনি বলছেন, রায়ানের মা ঢাকা টু কুমিল্লার একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে।
আরও বলল, রায়ান বাসে উঠেছে। নিউজ দেখে রায়ানকে ফোন দিলাম, কিন্তু রায়ান তো ফোন তুলছে না। এই কথাটা শোনা মাত্র আরুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি বলছে এসব মামা? রায়ানের কিছু হয়নি। সে তো আমাকে বলেছে সে আজ ফিরছে। কিন্তু এখন মামা কি বলছে? বলে দৌড়ে রুমে গিয়ে ফোন হাতে নিয়ে রায়ানের নম্বরে ফোন দিল। ফোন রিসিভ হলো না, কেটে গেল। দ্বিতীয়বার আবার ফোন দিল, এবার রিসিভ হলো। রিসিভ হয়ে আরও ওপাশে কয়েকজনকে কথা বলতে না দিয়ে নিজে বলতে শুরু করলো, কি সমস্যা তোমার? ফোন দিলে কি ফোন রিসিভ করা যায় না? কত টেনশনে আছি সেটা বুঝো না? কি এমন রাজকার্যে ব্যস্ত ছিলে যে প্রথমবার ফোন দিলে ধরলে না? মামাও ফোন দিচ্ছে, ধরো না। আজ এসো বাসায়, তারপর তোমায় কি করি বুঝতে পারবে। কথাগুলো এক নাগারে বলে থামলো আরও। কিন্তু এরপর অপর পাশ থেকে যা শুনল, শোনার সাথে সাথে ফোন হাত থেকে পড়ে গেল। আর আরও কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। আরুর কান্না শুনে ওর মামা মামি দৌড়ে ওর রুমে এসে আরুকে এভাবে পড়ে থাকতে দেখে ওর কাছে কারণ জানতে চাইল। কিন্তু আরু কান্নার জন্য কথা বলতে পারছে না। অনেক চেষ্টার পর শুধু একটা কথাই বলল, মেডিকেলে আছে তোমাদের ছেলে। এটা শোনার পর 1 সেকেন্ড সময় দেরি না করে শাহেদুদ্দিন উঠে দাঁড়ালেন মেডিকেলে যাওয়ার জন্য। কিন্তু আরু তার হাত টেনে ধরলেন আর করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন বলছে যে মামা, আমাকে নিয়ে যাও তোমার সাথে। দেখ মা, রায়ানের কিছু হয়নি, ও ঠিক আছে। আমি যে নিয়ে আসছি তো আমার ছেলেকে। তুই বাসায় আসার পর আচ্ছা করে বকে দিস। কিন্তু আজ যেন কোনো কথায় আরও শুনবে না বলে পণ করেছে। এইবার 2 হাত জোর করে মামাকে বলল, মামা প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো। প্লিজ মামা, আমি এখানে থাকলে দম বন্ধ হয়ে মারা যাব। প্লিজ। একদিকে ছেলের ব্যাপারে কিছু জানে না, অন্যদিকে আরুর এমন আকুতি। অবশেষে আরুকে নিয়ে যেতে রাজি হলো। জেনারেল ওয়ার্ড, আইসিইউ খুঁজেও রায়ানকে পেল না শাহেদুদ্দিন আর রায়ান। এদিকে আরও খুঁজছে, কিন্তু কেউ রায়ানের কোনো খোঁজ পেল না কেউ। এবার আরও আয়ানের থেকে নম্বর নিয়ে রায়ানের নাম্বারে ফোন দিল। ফোন রিসিভ করলো সেই লোকটা। লোকটাকে রায়ানের কথা জিজ্ঞেস করলে করিডোরে আসতে বলল। এরপর সবাই করিডোরে গিয়ে দেখে সাদা কাপড়ে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা একটি লাশের সামনে একটা লোক দাঁড়িয়ে আছেন, যার হাতে রায়ানের ফোন। রায়ানের ফোন লোকটার হাতে দেখে আরও তাড়াতাড়ি লোকটার সামনে গিয়ে ফোন ছিনিয়ে নিয়ে লোকটাকে বলল, এই ফোন আপনার হাতে কেন? রায়ান কোথায়? আরুর এমন কাণ্ডে আয়ান এসে আরুকে ধরে শান্ত হতে বললে লোকটাকে বলল, সরি ভাইয়া, আসলে এটা যার ফোন সে ওর হাজবেন্ড হয়। আর বুঝি তো ভাই, ফোন আপনার হাতে দেখে হাইপাই হয়ে গিয়েছে, তাই আপনি ফোন ধরেছিলেন তাই তো? কিন্তু যার ফোন সে কোথায়? আমরা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। সরি বলতে হবে না ভাইয়া, আমি বুঝতে পেরেছি। রায়ান কোথায় কাইন্ডলি একটু বলবেন? আসলেও ভীষণ ভেঙে পড়েছে তো। এরপর ছেলেটা মাথা নিচু করে পাশের লাশটা দেখিয়ে দিল। আয়ান লাশের মুখের ওপর থেকে কাপড় সরিয়ে দেওয়ার পর রায়ানের মুখটা দেখার সাথে সাথেই আরও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কথায় আছে না, হতবাগা যেখানে যায় সেখানেই সমুদ্র পর্যন্ত শুকিয়ে যায়। রায়ানের মা কান্না শুরু করলেন। এদিকে আয়ান আরুর অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে আরুকে ধরে ডাকাডাকি করছে, কিন্তু কোনো রেসপন্স পেল না। তাই তাড়াতাড়ি পাশের একজন নার্সকে আরুকে দেখতে বললে তিনি ডাক্তারকে ডেকে দিলেন। রায়ানের লাশ বাসায় নিয়ে আসা হয়েছে রাতে। আরুর জ্ঞান ফেরেনি এখনো। কিন্তু এরপর আয়ান আরুকে প্রয়োজনীয় সকল ট্রিটমেন্ট করিয়ে বাসায় নিয়ে এসেছে। এমনিতেই বাসার কারোর মনের অবস্থা ভালো না। এখন আরুকে এখানে রাখলে কে ওকে দেখাশোনা করবে, তা ভেবে বাসায় নিয়ে এসেছে। মাঝরাতে আরুর জ্ঞান ফিরে কোরআন তেলাওয়াত ভেসে এলো কানে। পরক্ষণে আবার রায়ানের কথা মনে হলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ওর পাশে বসে ওর মাও কোরআন তেলাওয়াত করছিলেন। মেয়েকে জেগে উঠে আবার কাঁদতে দেখে তিনি অতি সাবধানে কোরআন শরীফ রেখে এসে মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন। কিন্তু কারো কোনো কথাতেই কোনো কাজ হচ্ছিল না। এরপর আয়ান এসে অনেক কষ্টে ওকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিল। শেষবারের মতো চিরতরে বিদায় দিল রায়ানকে। সেই দেখার সময় আরও 2 চোখ স্থির হয়ে আছে। চোখ দিয়ে এক ফোঁটা পানি অবধি গড়িয়ে পড়েনি। শুধু রায়ানকে দেখছিল, যেন 1000 বছর এভাবে তাকিয়ে থাকলেও মন ভরবে না। যেতে দিতে নাহি চায়, তবু যেতে দিতে হয়। আরও একদম পাথরের মতো হয়ে গেছে, কোনো কথার কোনো রিয়াকশন নেই। ঘুম ভাঙার পর থেকে কারোর সাথে কোনো কথা বলছে না। এদিকে সবার মনে অবস্থাও ভালো না। ওদিকে আবার আরুকে এভাবে দেখে সবাই বেশ ঘাবড়ে গেল। না জানি মেয়েটার কি হয়ে যায়। সকলে মিলে আরুকে কথা বলানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না। আরুর মুখ থেকে একটা শব্দও বের হতে পারল না, খাওয়াতেও পারল না। সারাক্ষণ সে জায়নামাজে বসে রইল। সন্ধ্যার দিকে হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে গেল আরও। আর এতে সবাই ভয় পেয়ে গেল। আয়ান তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন করে বাসায় ডাকল। ডাক্তার বললেন ওকে জোর করে খাওয়াতে আর কথা বলাতে, তা না হলেও আরও বেশি অসুস্থ হয়ে যাবে, বলে ডাক্তার চলে গেলেন। এরপর আরুর জ্ঞান ফিরে এলে আয়ান আরুকে খাওয়াতে চাইলে আরও শুধু ওর ভাইয়ের দিকে তাকিয়ে রইল। অনেক চেষ্টার পর আয়ান
আরুর মুখে সামান্য একটু খাবার তুলে দিতে সক্ষম হলো, কিন্তু সেটাও পেটে সইল না। বমি করে বের করে দিল। ফ্রেশ হয়ে রুমে এসে বসতেই কিছু একটা মাথায় আসতেই তাড়াতাড়ি ব্যাগ খুলে একটা রিপোর্ট বের করলো। রিপোর্ট নিয়ে আজও ওর রায়নার হসপিটালে যাওয়ার কথা ছিল। রিপোর্টটা আরও নিজেই নিয়ে এসেছে, কিন্তু খুলে দেখেনি। রায়ানের সাথে একসাথে দেখবে বলে বেশ এক্সাইটেড ছিল দুজনে, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। রিপোর্টটা দেখার জন্য আগে যতটা এক্সাইটেড ছিল, এখন তার তেমনটা নেই। রিপোর্টের উপরে জলজল করছে একটা লেখা, প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ, 4 সপ্তাহে প্রেগনেন্ট আরও। রায়ান থাকলে খুব খুশি হতো, যদিও আরও খুব খুশি হওয়ার কথা, কিন্তু সেটাও পারছি না। নিজের মা হওয়ার যে আনন্দ একটা অনুভূতি, সেটা নিজের অনাগত সন্তানের পিতাকে হারিয়ে নিজের অজান্তেই ডান হাত পেটের উপর চলে গেল, আর সাথে সাথে ডুকরে কেঁদে উঠল। হঠাৎ আরোকে এভাবে কাঁদতে দেখে সবাই আরও রুমে এসে দেখে আরও পেটে হাত দিয়ে কাটছে, আর ওর পাশে পড়ে রয়েছে প্রেগনেন্সি রিপোর্টটা। রায়ানের মৃত্যুর প্রায় 8 মাস হয়ে গেছে, আরও এখন মায়ের বাসায় থাকছে। রায়ানের রুমে থাকলে রায়ানের স্মৃতি ওকে শান্ত থাকতে দেয় না। মনে হয় এই বুঝি রায়ান এসে বলবে, কি তার সেরাবো, কিরকম বোকা বানান বলো। রায়ানকে দেখে খুশি হয়ে রায়ানের কাছে দৌড়ে গিয়ে যে না ছুটে যাবে, অমনি হাওয়া হয়ে যায় সে। আরুর ভাবির আরুর থাকাটা পছন্দ নয়, সেটা আরো ভালো করে বোঝে, কিন্তু কি করবে সেটা বুঝতে পারে না। যাওয়ার জায়গা বলতে রায়ানের বাড়ি আর বাবার বাড়ি। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল যে সে চলে যাবে, ভাইয়ের সংসারে বোঝা হয়ে হবে না। ওর ছেলের বয়স 4 মাস চলছে, এভাবে ভাইয়ের সংসারে বোঝা হয়ে থাকতে চায় না ও ছেলেকে নিয়ে। কিছু জায়গায় চাকরির চেষ্টা করে, কিন্তু তেমন একটা ফল পায়নি। এরপর এক বন্ধুর মাধ্যমে একটা চাকরি জোগাড় করে ফেলে, কিন্তু তার জন্য ওকে সিলেটে যেতে হবে। একা এত দূরে কিভাবে থাকবে, কি করবে ভেবে পেল না, কিন্তু ওকে রিস্ক নিয়ে কাজটা করতে হবে। সবকিছু রেডি করে চলে যাওয়ার 1 সপ্তাহ আগে বাসায় সবাইকে জানায়। এদিকে আর ওর এমন কাজে সকলে আপত্তি জানায়, কিন্তু আরও তাদের বোঝায় যে এভাবে থাকাটা তার পক্ষে সম্ভব না। কারো উপরে বোঝা হতে সে চায় না। আর তাছাড়াও এখন সে একা না, তার কাছে রায়নের সে স্মৃতি আছে, যার সুন্দর ভবিষ্যতের জন্য তাকেই ঝুঁকি নিতে তাকে হবে। এরপর সকলের আপত্তি থাকা সত্ত্বেও আরও যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাসে বসে আছে আরও। ট্রেনে যাওয়ার কথা থাকলেও ট্রেনের টিকিট পায়নি, তাই বাসে যেতে হচ্ছে। ওর কোলে ওর ছেলে রায়াত রায়ান আদি। পাশের সিট ফাঁকা, তাই ছেলের সাথে বসে গল্প করছিল সে। তখন পাশে কেউ এসে বসল। সেদিকে আরও কোনো ভ্রুক্ষেপ ছিল না, সে নিজের কাজে ব্যস্ত। হঠাৎ পাশের ব্যক্তির ডাকে পাশ ফিরে তাকে দেখে নাহিয়ান। নাহিয়ানা হয়তো আরুকে দেখার জন্য প্রস্তুত ছিল না, তাই তো সে অবাক হয়ে আরুকে দেখছিল। আদির কান্নার আওয়াজে হুঁশ ফিরে দুজনে। আরু আদিকে শান্ত করায় ব্যস্ত, আর নাহিয়ান এখনো যেন হতবাক হইয়া, কারণ আরও একবার সে নিজের অতীতের মুখোমুখি। কি বলবে ভাবতে ভাবতে নাহিয়ান বলে ফেলল, কেমন আছো আরো? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছ? আর এটা তোমার ছেলে? নাম কি? আর তোমার হাজবেন্ড? তাকে দেখছি না যে। হাজবেন্ড কথাটা শোনার সাথে সাথেই আরুর মন খারাপ হয়ে গেল, কিন্তু সেটা নাহিয়ানকে বুঝতে না দিয়ে বলল, জি, এটা আমার ছেলে। তো বললে না তো তোমার হাজবেন্ড কোথায়? রায়ানের কথা আবার বলায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে আর বেঁচে নেই। বছরখানেক হয়েছে আমাদের ছেড়ে যাওয়ার। কথাটা শোনার সাথে সাথেই নাহিয়ানের বুকে যেন মোচড় দিয়ে উঠল, কারণ আরুর ছেলের বয়স খুব বেশি না হলেও 6 মাস হবে। আরুর হাজবেন্ড মারা গেছে বছরখানেক, অর্থাৎ ছেলের জন্মের আগে। কি ভাগ্য, ছেলের যে পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারল না বাবা কি জিনিস, বাবার আদর কাকে বলে। নাহিয়ানের চোখের কোণে জল এসে ভিড় জমালো। ওর মনে হচ্ছে ওর হাতে যদি কোনো ম্যাজিক্যাল পাওয়ার থাকতো, বা আলাদিনের প্রদীপ থাকতো, তবে সে সর্বপ্রথম এটাই চাইতো যেন আরুর বরকে ফিরিয়ে দেয়, আর এই ফুটফুটে বাচ্চাটাকে বাবা ফিরিয়ে দেয়। নাহিয়ান নিজের চোখের পানি মুছে নিয়ে বলল, ছেলেকে নিয়ে একা একা কোথায় যাচ্ছ? সিলেটে একটা জব পেয়েছি, সেখানেই যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমি অফিসের কাজে সিলেট যাচ্ছি। এভাবে নিজের পরিবার ছেড়ে এইটুকু একটা বাচ্চাকে নিয়ে এতদূর যাচ্ছ? ওখানে ওর খেয়াল রাখবে কি করে? কিছু করার নেই, আমার ছেলের জন্য হলেও আমাকে কিছু করতে হবে। ওর বাবার একমাত্র আমানত আমার কাছে। ওর বাবার সব স্বপ্ন পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব আমি, ইনশাল্লাহ। সত্যি তুমি একদম অন্যরকম আরো। এরপর আরো আর নাহিয়ান বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে আরও এক সময় নাহিয়ানকে সেদিন ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে নাহিয়ান চুপ করে যায়। আরও আর জোর করে না বলার, সে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে কেন যেন নাহিয়ানের আরোর জন্য কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আরও তো এটা ডিজার্ভ। প্রথমে আমি, এরপর ওর হাজবেন্ড, যাকে ও ভালোবেসে বাঁচতে চায়, সে ওকে ছেড়ে চলে যায়। ভালোবাসার উপর থেকে ওর বিশ্বাস হয়তো উঠে গেছে চিরতরে, এখন শুধুমাত্র নিজের ছেলের জন্য বেঁচে আছে। তা না হলে কবেই হয়তো শেষ হয়ে যেত। বাকি পথ নাহিয়ান আরুর সাথে আর একটা কথা অবধি বলেনি।
কেননা আজ ওর নিজেকে অপরাধী মনে হচ্ছে যে সে যদি সেদিন আরোকে ছেড়ে না যেত তাহলে এসব কিছু হতো না। যদিও জানে সৃষ্টিকর্তার যার ভাগ্যে যা লিখেছে তাই হবে, কিন্তু এরপরও মনকে মানাতে পারছে না। আরও আর নাহিনের সাথে কথা বলেনি, ছেলেকে সামলিয়েছে। অবশ্য মাঝে মাঝে আদি যখন কান্না করছিল, নাহিয়ান তখন আদির সাথে কথা বলছিল। বাস থেকে নেমে লাগেজগুলো আর আদিকে নিয়ে সিএনজি জোনে দাঁড়িয়ে আছে আরও, কিন্তু কিচ্ছু পাচ্ছে না। এদিকে ওর ফ্রেন্ডরাও আসছে না। নাহিয়ান আরুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। এখানে এভাবে দাঁড়িয়ে আসো যে? কোথায় যাবে চলো, আমি পৌঁছে দিচ্ছি। না না ধন্যবাদ, আমার ফ্রেন্ড আসবে। নাহিয়ান কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু বলতে পারছে না, সংকোচ বোধ করছে। আরও নাহিয়ানের দিকে তাকিয়ে বুঝতে পেরে নাহিয়ানকে বলল, কিছু বলবেন? নাহিয়ান আমতা আমতা করে বলল, আরও দেখো, তোমার ছেলে এখনো অনেক ছোট। দুদিন পর যখন সে বলবে যে ওর বাবাকে, তখন তুমি কি বলবে? আশেপাশে সকলের বাবাকে দেখে যখন বাবার কাছে যাওয়ার বায়না ধরবে, তখন কি করবে ভেবে দেখছো কিছু? আরও নাহিয়ানের কথা বুঝতে না পেরে ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলল, কি বলতে চান পরিষ্কার করে বলবেন প্লিজ। আমি বলছি যে দ্বিতীয় বিয়ের কথা ভেবে দেখা উচিত তোমার আরও। নাহিয়ানের এমন কথায় ওর দিকে অগ্নির দৃষ্টি নিক্ষেপ করলো আরও। এরপর বলল, আমি চাই না আমার এই অভিশপ্ত জীবনের সাথে আর কারো জীবন জড়িয়ে সে মৃত্যুর দিকে ধাবিত হোক। আমার ছেলে, সে আমার অবৈধ সন্তান নয়, আমার হাজবেন্ডের ছেলে। ইনশাল্লাহ আমার ছেলের মা বাবা দুটোই হয়ে ওঠার চেষ্টা করব, যাতে ছেলে কখনো বাবার অভাব বুঝতে না পারে। আর আপনি কেন আমার সাথে সেদিন অমন করেছেন জানি না, যে কারণে হোক আপনি একটাবার আমাকে বলতে পারতেন। আমার দোষ আমি শুধরে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আপনি পালিয়ে গেলেন। তবে যাই করেছেন তার জন্যে আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ, কারণ তা না হলে রায়ান যে আমায় কতটা ভালোবাসতো সেটা আমার অজানাই থেকে যেত। বাকি জীবন আমি ওর ভালোবাসা আর স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন বলে অশ্রুসিক্ত নয়নে আরও ছেলেকে নিয়ে চলে গেল। আর নাহিয়ান পকেটে হাত দিয়ে আরুর যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আর ভাবল, আমার ভালো থাকা মন্দ থাকা সব তো তোমায় ঘিরেই আরো। এই দিনগুলো যে আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। তবে তুমি ভালো আছো ভেবে মনের কোণে একটা শান্তি ছিল, কিন্তু তোমাকে এভাবে দেখিয়ে আবার পুরনো ক্ষতগুলো তাজা হয়ে উঠল। আর ভালো থাকবো কি করে বলো? তবে তুমি ভালো থেকো, ছেলেকে প্রতিষ্ঠিত করে তোলো। ভালো থেকো প্রিয়। যতক্ষণ পর্যন্ত আরও তার দিকে দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইল। আর দেখতে দেখতে একসময় চোখের আড়াল হয়ে গেল মা ও ছেলে। আর নাহিয়ানও চলল নিজ গন্তব্যে। সমাপ্ত।